সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। মাঠাবুরু পাহাড়ের পিছনে সূর্য তখন ডুবছে। সামনে হাঁটু ডোবা জল, সরু নদীটার ওপারে শাল মহুয়ার অরণ্য। জায়গাটায় জনবসতি কম, এমনিতেই সমস্ত দিন নিরিবিলি নিস্তব্ধ। এখন পড়ন্ত বিকেলে চারিদিক যেন নিঃসাড় হয়ে পড়ে আছে, থমথম করছে। নদীর ধারে বড় বড় গাছপালার আড়ালে একটা পুরানো কবরস্থানটা পরিত্যক্ত। শহরের বাইরের এই কবরস্থানে এখন কেউ আর কবর দিতে আসে না। চোরকাঁটার বুনো ঝোপে জায়গাটা ভর্তি। সেদিন পড়ন্ত বেলায় হঠাৎ এই পরিত্যক্ত কবরস্থানেই একটা কালো কফিন কাঁধে করে কয়েকজন লোক এসে দাঁড়ালো। সাধারণত কবর দেবার সময় শবদেহের সঙ্গে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই আসে, কিন্তু এই মৃতদেহের সঙ্গে লোক ছিল খুব অল্প। আর যারা ছিল তারাও যেন কেমন ভয়ে কাঁটা হয়েছিল, যেন কোনো গোপন ব্যাপার তাড়াতাড়ি চুকিয়ে ফেলতে এসেছে তারা। এমনকি স্বয়ং পাদ্রী সাহেবের চোখে মুখেও অস্বস্তির ছাপ স্পষ্ট। কবর আগে থেকেই কাটা ছিল। দড়ি বেঁধে তাড়াতাড়ি কফিনটা নামিয়ে দেওয়া হলো তার মধ্যে। আর তখনই পাশের ইউক্যালিপটাস গাছটার ওপর এক ঝাঁক পাখি কিচিরমিচির করে ডেকে উঠল, যেন তারাও বলতে চাইল কিছু। আশেপাশে যে কজন লোক দাঁড়িয়েছিল তারা নিচে কফিনের উপর এক মুঠো করে মাটি ছুঁড়ে দিতে লাগলো। যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর আপন পরম দয়াতে প্রসন্ন হইয়া এক্ষণে পরলোকগত আমাদের প্রিয় ভ্রাতার আত্মাকে। প্রিয় ভ্রাতা কথাটি উচ্চারণ করতে গিয়ে পাদ্রী সাহেবের গলার স্বর হঠাৎ আটকে গেল যেন। তিনি দুবার স্বর পরিষ্কার করে নিয়ে ফের পড়তে লাগলেন। প্রিয় ভ্রাতার আত্মাকে আপনার নিকট লইয়াছেন, অতএব আমরা তাহার শরীর ভূমিতে সমর্পণ করি। মৃত্তিকাতে মৃত্তিকা, ভস্যেতে ভস্য, ধুলাতে ধুলা, এই সত্য নিশ্চিত ভরসায় যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা অনন্ত জীবন পুনরুত্থান হইবে। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। হে খ্রিস্ট, আমাদের প্রতি দয়া করো। হে ত্রাতা, আমাদের প্রতি দয়া করো। যারা এর আগে পাদ্রী সাহেবের প্রার্থনা শুনেছে তারা লক্ষ্য করল আজ তার গলায় ভরাট গম্ভীর ভাবটা নেই। পরিবর্তে যেন ক্ষীণ স্বর তার কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছিল। অথচ সে স্বর কিছুতেই রুদ্ধ নয়। কেন ওই কণ্ঠস্বরের পরিবর্তন? শুধু পাদ্রী সাহেবই নন, যারা উপস্থিত ছিল তারা কেউই প্রার্থনা মন দিয়ে শুনছিল না। প্রার্থনা শেষ হতেই কবরে মাটি ভর্তি করে তাড়াতাড়ি কবরস্থান থেকে বেরিয়ে এলো সবাই, যেন এখান থেকে চলে যেতে পারলেই বাঁচা যায়। আরও আশ্চর্য, বাইরে বেরিয়ে এসে তারা কেউ মৃতের বিষয়ে একটি কথাও আলোচনা করল না। প্রত্যেকেই শুধু নিজের জামার ওপর চোখ বুজে একটা করে ক্রুশ চিহ্ন আঁকল। তারপর দ্রুত যে যার বাড়ির উদ্দেশ্যে পা চালালো। নমস্কার, সাহিত্য সমাহারে আজ আপনারা শুনছেন মানবেন্দ্র পালের ভৌতিক গল্প পাথরমহল। মানবেন্দ্র পাল জন্ম 1926 সালে। মানবেন্দ্র পাল ছিলেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগের প্রকাশক শাখার ডেপুটি ডিরেক্টর। যুগান্তর ও অন্যান্য পত্রপত্রিকায় লিখেছেন অজস্র ছোট গল্প। এছাড়া নবকল্লোল ও শুকতারায় ছোটদের জন্য লিখেছেন অজস্র ভৌতিক গল্প ও উপন্যাস। আমাদের আজকের গল্প পাথরমহল প্রথম প্রকাশিত হয় শারদীয়া শুকতারা 1410 এই সংখ্যায়। গল্পটি আমরা নিয়েছি দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত
মানবেন্দ্র পালের ভৌতিক অমনিবাস প্রথম খণ্ড থেকে। ধন্যবাদ প্রকাশক দেবসাহিত্য কুটির এবং লেখক পুত্র শ্রী চিত্রকল্যাণ পালকে আমাদের পাশে থাকার জন্য। শুনতে থাকুন মানবেন্দ্র পালের ভৌতিক গল্প পাথর মহল। বিচিত্র জায়গা পশ্চিমবঙ্গের এই মালভূমি অঞ্চল। পুরুলিয়া জেলার দক্ষিণাংশ ছাড়া গোটা জেলা এই মালভূমির মধ্যে। গ্রানাইট জাতীয় শিলায় তৈরি এই অঞ্চলের পাহাড়গুলো বেশ উঁচু উঁচু। সারা মানভূমে বিচিত্র সব নামের পাহাড় আছে। যেমন এই পাহাড়ের নাম সিধিয়াটার। এখানে পাহাড়ই সব। মাঘ মাসের প্রথম দিনটিতে যেমনভাবে সাঁওতালদের নতুন বছর আরম্ভ, তেমনি পাহাড় পুজোরও দিন। পাহাড় পুজো ভাবতে পারা যায়? জীবনের প্রয়োজনে পাহাড়ের গাছপালা, ফল মূল আর বন্য প্রাণী সবই পাহাড় দেবতার সৃষ্টি। সেই পাহাড়ের দেবতাকে তুষ্ট করার জন্য করতে হয় পুজো। তাই এইসব অঞ্চলের অনেক কিছুই সাধারণ জীবনের সঙ্গে মেলে না। যেখানে শক্ত কঠিন নিরস পাহাড়কে দেবতা বলে পুজো করা হয়, সেখানে এমন অনেক কিছুই ঘটে যা কল্পনা করা কঠিন। নইলে সমাধি ক্ষেত্রে কবর দিতে গিয়ে অমন গোঁজামিলের ঘটনা ঘটে। হাওড়া থেকে রাত্রের আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জার পুরুলিয়ায় পৌঁছয় পরদিন সকালে। স্টেশন থেকে রিকশায় বাসস্ট্যান্ড, সেখান থেকে বাসে করে মাঠা মোড়, মাঠা মোড় থেকে মাঠা বন বাংলো কয়েক মিনিটের পথ। একদিন বিকেলের দিকে ওই বাংলোতে এসে পৌঁছল জনা তিনেকের একটি ছোট দল। পিঠে তাদের রুকস্যাক আর হাতে একটা করে ভিআইপি মার্কা মাঝারি ব্রিফকেস। ঠিক ছিল তারা কয়েকদিন পুরুলিয়ায় থেকে মাঠাবুরুর পাহাড় পুজো দেখে যাবে। মাঠা বন বাংলোয় থাকতে পারলে জায়গাটা কাছে পড়বে। তাছাড়া শহরের বাইরে একেবারে পাহাড়ের কোলে শালের বনের মধ্যে একটা নিরিবিলি নিঝুম বাংলোতে থাকার অভিজ্ঞতাও হবে। এরা তিন বন্ধু, টগা, চপল আর বিকু। সকলেরই বয়স 20 থেকে 22-এর মধ্যে, যাকে বলে একেবারে তরতাজা যুবক। এখানে আসার উদ্দেশ্য পাহাড় পুজো দেখা ছাড়াও অ্যাডভেঞ্চার করা। অ্যাডভেঞ্চার বলতে যা বোঝায় তা পশ্চিম বাংলার গন্ধমাখা এই মানভূম পুরুলিয়ায় আর কোথায় পাবে? নিতান্তই শান্ত, জনবসতি বিরল জায়গা। তবু একঘেয়ে কলকাতা শহর আর ভালো লাগছিল না। তাই বেরিয়ে পড়েছিল কলকাতা থেকে দূরে নির্জন কোনো জায়গার সন্ধানে। সেই দিক দিয়ে পুরুলিয়ার এই জায়গাটি বেশ পছন্দ হয়ে গেল ওদের। বিশেষ করে এই বন বাংলোটি। অ্যাডভেঞ্চার করার সুযোগ নেই বটে, তবু অচেনা অজানা নির্জন এই পাহাড়ে জায়গাটা অ্যাডভেঞ্চারের বেশ উপযুক্ত কল্পনা করেও আনন্দ। এখন পাহাড়ের পিছনে সূর্য ডুবছে, চারিদিক স্তব্ধ। কম্পাউন্ডের মধ্যে সিমেন্টের বাঁধানো বেঞ্চিতে বসে টগা মুগ্ধ স্বরে বলে ওঠে, ফাইন। সত্যি এমন দৃশ্য কলকাতায় দেখা যায় না। একটা কথা মনে করিয়ে দিই, আমাদের ঘরের জানলার ছিটকিনিটা কিন্তু ভাঙা, আর জানলাটা আবার পেছনের দিকেই। এই থাম তো, তোর স্বভাবই হচ্ছে না যে কোনো ব্যাপারে শুরুতেই তাল কেটে দেওয়া। ভালো জিনিস নিজেও এনজয় করতে পারিস না, অন্যদেরও করতে দিস না। কি করব ভাই, আমি তোদের মতো কবি দার্শনিক নই, আমি প্র্যাকটিক্যাল। এখানে যে ঘরটা আমাদের দেওয়া হলো তা ভালো করে না দেখেই তোদের পছন্দ হয়ে গেল, কিন্তু আমার হয়নি। কেন? যথেষ্ট বড় ঘর, একসঙ্গে আমরা থাকতে পারবো, এটাই কি যথেষ্ট নয়? কিন্তু ঘরের সিকিউরিটি নেই। সবচেয়ে পুরনো ঘর এটা, দরজাটা নড়বড়ে, জানলার ছিটকিনি নেই, বিদেশ বিভুই। বিপদ ঘটতে কতক্ষণ? বিপদ? তুই কি ভাবছিস জানলা আমাকে চোর ঢুকবে? চোর কেন, অনেক কিছুই ঢুকতে পারে। অনেক কিছু ঢুকতে পারে মানে? এ ও বোধহয় ভূত পেতের কথা বলতে চাইছে। বিকু কোনো উত্তর দিল না, বিরক্ত হয়ে ভেতরে চলে গেল। ক্রমে অন্ধকার নেমে এলো পাহাড়গুলোর কাবে। পাখির দল ঝাঁক বেঁধে উড়ে গেল বনের এক মাথা থেকে অন্য মাথায়। চারিদিক নিঝুম হয়ে এলো। ওরা দুজনে ভেতরে চলল। বনবাংলোটা একতলা হলেও অনেকখানি জায়গা জুড়ে। সদর দরজা দিয়ে ঢুকতেই একটা বেশ বড় সড়ো চৌকোনো ঘর। গোটা চারেক সোফা, গোটা 2 কাউচ রয়েছে।
মাঝখানে একটা সেন্টার টেবিলে খবরের কাগজ থেকে আরম্ভ করে ইংরেজি বাংলা সমস্ত পত্রপত্রিকা, দেওয়ালে নানান দেশের ছবি। বাংলার অতিথিরা এখানে বসে আলাপ পরিচয় করে, কিন্তু এই মুহূর্তে ড্রয়িং রুম একেবারে ফাঁকা। বোধহয় বাবুরা বাইরে বেড়াতে গেছে, এখনো ফেরেনি। ফতুয়া পরা মাঝবয়সী একটা লোক বারান্দা থেকে সুইচ টিপে আলো জ্বালাতে জ্বালাতে ড্রয়িং রুমে এসে ঢুকল। সামনেই এদের সবাইকে দেখে হকচকিয়ে গেল একদম। বাইরে ছিলেন? না, বাইরে বসেছিলাম। ও, অবশ্য কোথায় আর বেরোবেন, এ তো আর পুরুলিয়া টাউন নয়, এক মুঠো জায়গা, শুধুই পাহাড় আর পাহাড়। আপনাদের সঙ্গে মেলামেশা করার যোগ্য লোকও তো নাই। তবু তো লোক আসে এইখানে, নইলে আর বাংলোটা রাখা হয়েছে কেন? হ্যাঁ, লোক আসে, তবে ওই 2-3 দিনের বেশি কেউ থাকে না। কেয়ারটেকার বাবু আর তুমি ছাড়া আর কজন থাকে? আর আর ওই জমাদার আছে, ঝাড়পোছ ধোয়া মোছা করে, আর রাধুনী বাবুর্চিও আছে। আর বোর্ডার? যতগুলো ঘর আছে তার অর্ধেকও যদি বোর্ডার থাকতো তবে বাংলোর চেহারা ফিরে যেত। তাছাড়া কি জন্যই বা লোক আসবে বলেন? পাহাড় ছাড়া আর কি আছে এখানে? কিছুই তো নাই। আর বছরে একদিন ওই পাহাড় পুজো, সে কাহিনী বা কজন জানে বলেন? এই তোমায় কি করতে হয়? ওই বাজার দোকান করা, আর এই আপনাদের দেখাশোনা, এই আর কি। তোমার নাম কি? আগে মহেন্দ্র শতপথী। তুমি উড়িয়া? হ্যাঁ বাবু। এখানে কতদিন আছো? 2 বছর হয়নি এখনো। বলছি, আপনারা চা খাবেন তো? তা খেলে মন্দ হয় না, কিন্তু আমাদের আর একজন আছেন কাছেই কোথাও নিশ্চয়ই। আপনারা ঘরে গিয়ে বসুন না, আমি 3 কাপ চা দিয়ে আসছি। এরা ড্রয়িং রুমের ভিতরে ঢুকল। টানা বারান্দা, দুপাশে পর্দা ফেলা ঘর। ঘর যত, সেই তুলনায় বোর্ডার যে বেশি নেই তা তো মহেন্দ্রর মুখেই শোনা গেল। বাঁদিকের কোণের একটা ঘরে আলো জ্বলছিল। ধুতি পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক কিছু খাতাপত্র নিয়ে সেই ঘরে ঢুকছিলেন। দূর থেকে এদের দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লেন এখন। অগত্যা এরা নিজের ঘরে না ঢুকে ভদ্রতা করে তাঁর সঙ্গে দেখা করতে গেল। ভদ্রলোকের নাম সদাশিব রায়, এই বাংলোর ম্যানেজার গোছের। আসলে বাংলোর সব দায়িত্ব তার উপরে। বয়স 40-এর কাছে, ছোট ছোট চুল, মুখে না কামানো দাড়ি, বেশ আলাপি মানুষ। বেড়াইছিলেন? না, প্রথম দিন আলসামি হচ্ছিল, কম্পাউন্ডের মধ্যেই বসেছিলাম। বিড়ালে বেলাবেলি বিড়াবেন, আর অন্ধকার হওয়ার আগেই ফিরে আসবেন। কেন? এখানে সেরকম কোনো ভয় আছে নাকি? আরে ভয় কোথায় নাই বলুন। নতুন জায়গা হইলে অন্যভস্ত চোখে অনেক কিছুই অস্বাভাবিক ঠেকে। তাছাড়া পাহাড়ি জায়গা তো, এইসব অঞ্চলে যারা থাকে তারা শহর বাজারে শিক্ষা পায় নাই, নানা কুসংস্কার। জাগিয়েও সব কথা। একটু চা খাবেন নাকি? মহেন্দ্র আমাদের ঘরে চা দিয়ে আসবে। আচ্ছা, এখানে বোর্ডার কতজন আছে? আপনাদের নিয়ে 7 জন, আর একজন অবশ্য আসবেন একটু পরে। সে কি, অত দূর পুরুলিয়া থেকে রাত্রেও লোক আসে? না, সাধারণত রাতে কেউ আসে না, কিন্তু ইনি আসবেন। আর আগাম টাকা পাঠাই দিয়েছেন যাতে স্টেশন থেকে গিয়ে আনার জন্য গাড়ি রাখা থাকে। তাহলে তো ভিআইপি লোক। ভিআইপি কিনা জানি না, তবে তিনি ব্যাঙ্গালোর থেকে আসবেন। একজন উঁচু দরের পাদ্রী, এই প্রথম লয়, এর আগেও এসেছেন। এখানে চার্জ টাচ আছে নাকি? চার কোথায় নাই বলুন। চার্চ যখন আছে তখন পাদ্রিও তো আছে। তা তো আছে। প্রতি বছর খ্রিসমাস ডে, ইংরাজি নতুন বছর আর গুড ফ্রাইডেতে বেশ ঘটা করে চার্চে প্রেয়ার টেয়ার হয়। খ্রিস্টানরা কি সবাই বাঙালি? বাঙালি বেশি, সেই সঙ্গে বাঙালিও আছে, আর আছে আদিবাসীরা। এই যে মহেন্দ্র, এইখানে 3 কাপ চা দিয়ে যাও। আমাদের আর একজন আছে। হ্যাঁ, বিকাশ বাবু। হ্যাঁ, একটু আগেই আমার কাছে এসেছিলেন। কেন? ওই একটা হাতুড়িয়ার পেরেকের খোঁজে। হাতুড়ি পেরেক? হ্যাঁ, আপনাদের এই ঘরের একটা জানালার ছিটকিনি নাকি খুলে গেছে না ঢিলা হয়ে গেছে, এরকম একটা কিছু বললেন।
বললাম কাল সকালে ছুতোর ডেকে ব্যবস্থা করে দিব, তা উনি সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাইলেন না। ও ওই রকমই, একটু বেশি হুঁশিয়ার। হ্যাঁ, বিদেশে একটু বেশি হুঁশিয়ার হওয়া তো ভালো বটে। আচ্ছা, তাহলে ওর চাটা? ঘরে দিয়েছি। ব্যাস ব্যাস ব্যাস। এ পাদ্রির কথা বলছিলেন, তা অত দূর থেকে এই পাণ্ডব বর্জিত দেশে তার আসার কারণ? জানি না, এবার নিয়ে উনি 3 বার এলেন বটে, কিন্তু কেন আসেন সে কথা বলতে লাগবো। আপনি জিজ্ঞাসা করেন না? দেখেন, কোনো বোর্ডারকে কি আর জিজ্ঞেস করা যায় যদি তিনি নিজে না বলেন? হ্যাঁ, এমনিতেই নিজে থেকে কোনো কথা বলতেই চান না। এর আগে দেখেছি এখানে এসেই বেরিয়ে যেতেন, ফিরতেন সেই সন্ধেবেলা। ওর মতো অত বয়সের লোকের পক্ষে অত পরিশ্রম করা কঠিন ব্যাপার বটে। অলৌকিক কোনো ক্ষমতা না থাকলে পারতেন না। এখানে থাকতেন কতদিন? হ্যাঁ, 7-8 দিনের বেশি লয়। এই কদিন তিনি কি করতেন আপনি জানতেন না? আরে আমি কেন, কেউই তো জানতো নাই, তবে আমি কোনো আগ্রহ দেখাতাম না। আচ্ছা সদাশিববাবু, আপনি তো এখানে অনেক দিন আছেন, রহস্যজনক কোনো ব্যাপার কখনো ঘটতে দেখেছেন? এখনো গোটা একদিন হয় নাই আপনারা এসেছেন, এর মধ্যে রহস্যের গন্ধ পেলেন নাকি? আসলে এখানকার পরিবেশটাই যেন কীরকম, সবসময় মনে হচ্ছে কিছু যেন ঘটবে। হ্যাঁ, তা বটে। আপনিও তাহলে সেরকম কিছু ফিল করেন? না, তেমন কিছু লয়। আসলেই তো প্রচুর পুরনো পুরাতন জায়গা এগুলা। হাজার কুসংস্কার জড়িয়ে আছে এখানে মানুষের মধ্যে, অলৌকিক কিংবদন্তির মধ্যে ডুবে আছে। তা সেইখানে রহস্যজনক ঘটনা না ঘটলে অবাক হতে হয়। হ্যাঁ, নইলে এত জায়গা থাকতে পাদ্রী সাহেব সুদূর ব্যাঙ্গালোর থেকে এইরকম চুপি চুপি এইখানে আসতে যাবেন কেনে? হ্যাঁ, সত্যিই তো, কেন আসেন এখানে? না মানে তার উত্তর আমার সেভাবে জানা নাই। কথায় কথায় রাত 8টা বাজল। সদাশিববাবুর কাছ থেকে বিদায় নিয়ে ওরা এসে ঢুকল তাদের জন্য বরাদ্দ 5 নম্বর ঘরে। আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বিকাশ ওরফে বিকু শুয়েছিল, শুয়েই রইল। কিরে, ঘুমুচ্ছিস নাকি? সন্ধে থেকে পড়ে পড়ে ঘুমোই, তারপর সারা রাত জেগে থাকি। এত বোকা আমি নই। ও বাবা, জানলায় ছিটকিনি লাগানো হয়ে গেছে। চপলও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দূরে সাইকেল রিক্সার হর্ন শোনা গেল। বাবা, এত রাত্রে কি আবার আসছে এখানে? কে আসছে সেটা টগা চপল ভালোই জানে। তাকে এখনই একবার দেখতে ইচ্ছে করছে। সেটা বড় বাড়াবাড়ি হবে। ওই যে মহেন্দ্র ব্যস্তভাবে ছুটলো বিশেষ ব্যক্তিটির মোটঘাট আনতে, আর সদাশিববাবু পাক খাচ্ছেন অফিস ঘরের সামনে। রিসিভ করতে যাওয়ার জন্য মন চাইছে না, আবার নিশ্চিন্তে বসেও থাকতে পারছেন না। রাত 9টার সময় মহেন্দ্র এসে জেনে গেল তাদের রাতের খাবার ঘরে দেবে নাকি ডাইনিং হলেই দেবে। টগা চপল বিকুর ইচ্ছে ডাইনিং হলেই খেতে যায়। উদ্দেশ্য, যদি পাদ্রী সাহেব খেতে আসেন। রাতের খাওয়া শেষ হলো, যে যার ঘরে চলে গেল। দরজায় দরজায় খিল পড়ল, তারপর সব চুপচাপ। রাত তখন গভীর, একে নির্জন পাহাড়ি এলাকা, তার উপর শীতকাল। সমস্ত জায়গাটা থমথম করছে। এমন সময় হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার, ঠিক যেন একটা পাগলা কুকুরের ভয়ঙ্কর চাপা গর্জন পশ্চিম দিকের পাহাড় কাঁপিয়ে এদিকে ছুটে এলো। 3 জনেরই ঘুম ভেঙে গেল সেই শব্দে। ওটা কিসের শব্দ? ঠিক বুঝতে পারলাম না। ততক্ষণে ঘর থেকে সবাই বেরিয়ে এসে দাঁড়িয়েছে বাংলোর লনে। সবার চোখে মুখেই আতঙ্কের ছাপ। সদাশিববাবুকে দেখে ওরা এগিয়ে গেল। আপনি তো এখানে অনেক দিন আছেন, এর আগে শুনেছেন কখনো? হ্যাঁ, মাঝে মাঝে শুনেছি বটে। কিসের গর্জন ওটা? দেখেন, তা বলতে পারবো না। শুধু আমি কেনে, এই অঞ্চলের কেউই পারবে নাই বলতে। তবে আমি বলছি, কোনো ভয়ের সেরকম কিছু নাই। এর আগেও তো এইরকম শব্দ শোনা গেছে, কোনো বিপদ হয় নাই অবশ্য। রাত 2:30 তো বাজল। এক কাজ করেন, আপনারা শুতে যান। একে একে সবাই যে যার ঘরে শুতে চলে গেল।
টগারাও চলে এলো নিজেদের ঘরে। সবাই বেরিয়েছিল, শুধু পাদ্রী সাহেব বেরোননি। পরের দিন সকালে মিষ্টি রোদে ঝলমল করে উঠল মাঠাবুড়ো। গত রাত্রে যে গা ছমছমে ভাব ছিল, আজ সকালে তার রেশ মাত্রও নেই। সেই অলৌকিক কুকুরের ডাক যা তারা সকলেই শুনেছিল, সকালে তাজা রোদের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সবটাই দুঃস্বপ্ন এবং অবাস্তব। আজকে পাহাড় পুজোর দিন, তাই ভোর থেকেই দূর দূরান্ত গ্রাম থেকে দলে দলে আসছে আদিবাসীরা। মেলা বসে গেছে ইতিমধ্যে সামনের মাঠে। আসল লক্ষ্য পুজো। প্রায় 1000 ফুট উপরে খোলা আকাশের নিচে বাবার থান। থানে সাজানো পোড়া মাটির ঘোড়া। সেই কোন সকাল থেকে শুরু হয়েছে ভক্তদের আসা যাওয়া। কাঁধে তাদের মানত করা ছাগল কিংবা মোরগ। ওরা তিনজনও পাহাড়ে উঠছে। বাবার থানের কাছে বেজায় ভিড় দেখে ওরা ওদিকে গেল না। নিচে যেমন মেলা বসেছে, পাহাড়ের ওপরেও তেমনি মেলা। তবে ওপরের মেলায় দেবদেবীর মূর্তির দোকানই বেশি। নাড়ুগোপাল থেকে কালী, ছিন্নমস্তা সবই আছে। এখানে অনেকক্ষণ ধরে দেখার কিছু নেই, নেমে চল। পাহাড়ের ওপর রোদটাও বড় চনমনে। আমি তো আগেই বলেছি জায়গাটা বাজে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে দুপুরেই পুরুলিয়া চলে যাবো, তারপর নিজেদের জায়গা কলকাতায়। টগার চপল এ কথার কোনো উত্তর দিল না। ঘুরতে ঘুরতে তারা পাহাড়ের অন্য দিকে চলে গেল। এদিকটায় দোকানপাট তেমন নেই, কাজেই ভিড়ও কম। কয়েকটা কেন্দু আর সেগুন গাছ, তারই তলায় কিছু লোক জড়ো হয়েছে, নিচু হয়ে কি যেন দেখছে। বোধহয় কেউ কিছু বিক্রি করছে। কোনো নিষিদ্ধ জিনিস কি? নইলে দোকান করেনি কেন? কৌতূহলী হয়ে এরা গাছতলায় এসে দাঁড়ালো। একটা তিব্বতী ছেলে, রুক্ষ চুল, গায়ে একটা ময়লা ছেঁড়া সোয়েটার। পেটের দায়ে শুধু তিব্বত কিংবা নেপাল থেকে এখানে এসেছে। অ্যান্টিকের অস্থায়ী দোকান পেতেছে ছেলেটা। খবরের কাগজের উপর সাজানো হরেক রকমের পুরনো জিনিস, যা এ যুগের সাধারণ মানুষ চোখেও দেখেনি কোনো কালে। এই অ্যান্টিকের ওপর খুব আগ্রহ টগার। টগা আঙুল দিয়ে একটা মূর্তির বিকট মুখ দেখিয়ে জিজ্ঞাসা করল, এই ওটা কার মুখ? মহাকাল, নেপালের এক দেবতা। কিছুক্ষণ থেকেই বাবার থানের কাছে একটা চাপা হল্লা শোনা যাচ্ছিল। এখন সেটা যেন আরো বেড়ে যাচ্ছে। টগার মন সেদিকে ছিল না, সে অ্যান্টিকগুলো দেখছিল। আরে ওটা কি? দেখি দেখি ভাই ওটা। জিনিসটা প্রকাশ্যে রাখা ছিল না, ঝুলির ভিতর ঢোকানো ছিল জিনিসটা। প্রায় অর্ধেকটা দেখা যাচ্ছিল। সেটা দেখেই চমকে উঠল টগা। একটা ভয়ঙ্কর জানোয়ারের মুখ, অনেকটা কুকুরের মতো। চোয়ালের দুপাশ থেকে ঝকঝকে দাঁত হিংস্র উত্তেজনায় বেরিয়ে এসেছে। লালা ঝরছে দুপাশের কষ বেয়ে। প্রায় 1 হাত লম্বা কালো পাথরের মূর্তিটা। মূর্তি নয়, যেন জ্যান্ত একটা জন্তু। দোকানি কেন যেন একটু ইতস্তত করে ওটা বের করতে যাচ্ছিল। হঠাৎ এমনই সময় দুদ্দার করে লোকে ছুটে নিচে নামতে লাগলো। পুলিশ তাড়া করেছে। সঙ্গে সঙ্গে তিব্বতী যুবকটিও তার দোকান গুটিয়ে একটা পুঁটলির মধ্যে সব জিনিসপত্র ঢুকিয়ে তড়বড় করে নিচের দিকে নামতে লাগলো। ওরা পাহাড়ের এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরছে। হঠাৎ দেখল লম্বা কালো একজন বৃদ্ধ এইমাত্র পাহাড়ে উঠে ব্যস্ত হয়ে কি যেন খুঁজছেন। আমার মনে হচ্ছে এই বৃদ্ধটি এখানকার নন। আমি আরো বলে দিচ্ছি, শোন, ইনি সেই পাদ্রী, গলায় ক্রুশ ঝুলছে। ভদ্রলোক কাছে এসে দাঁড়ালেন। এক্সকিউজ মি, আপনারা নিশ্চয়ই বাইরে থেকে এসেছেন। আই এম ডিক ফার্নান্ডেজ ফ্রম ব্যাঙ্গালোর। যদিও আমি এখানে অনেকবার এসেছি। আচ্ছা, এখানে কি কোনো তিব্বতী ছেলেকে দেখলেন যে অ্যান্টিক নিয়ে বসেছিল? হ্যাঁ হ্যাঁ, একটু আগেই বসেছিল ওই গাছতলার নিচে। আচ্ছা, ওর কাছে কি কোনো জীবজন্তুর মুখ ছিল? এ ছিল বই কি। কোন দিকে গেল? এই দিক দিয়ে নেমে গেল। মিস্টার ফার্নান্ডেজ একটু ভাবলেন। তারপর তিব্বতী ছেলেটা যে পথে নেমে গিয়েছিল সেই পথে দ্রুত নেমে গেলেন। লোকটা পাগল। মোটেই নয়। পাগল হলে এই 80 বছর বয়সে কেউ ব্যাঙ্গালোর থেকে এখানে বেড়াতে আসতে পারে? বেড়াবার জায়গা পেল না। আসলে ভালো করেই জানে এখানে এমন কিছু সম্পদ আছে
যাও, অন্য কেউ জানে না। লোকটি যে সাধারণ মানুষ নয় সেটা সহজেই বোঝা যায়। উনি বারে বারে অকারণে এখানে ছুটে আসেন না। এই সদাশিববাবুও বলেন এখানে এসে সারা দিন তিনি কোথায় থাকেন, কি করেন, তা তিনি আজ পর্যন্ত জানতে পারেননি। এই রহস্যটা তো এখানেই। কেস জটিল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘিজি লাভ নেই। তার চেয়ে চলো ওই চায়ের দোকানটায় বসে চা খেতে খেতে কথা বলা যাক। পাহাড় থেকে একটু নিচে নেমে এসে তিনজন 3 কাপ চা নিয়ে বসলো। পাদ্রী সাহেব সম্বন্ধে এ পর্যন্ত যা শুনেছি আর আজ তাকে দেখে আমি কয়েকটা পয়েন্ট পেয়েছি। যেমন 1, কোনো বিশেষ গোপন আকর্ষণে তিনি ব্যাঙ্গালোর থেকে এখানে ছুটে আসেন এই বয়সেও। 2, বিষয়টা এতটাই গোপন যে তিনি কাউকে কিছুই বলেন না। 3, কালো চশমায় চোখ ঢেকে রাখেন। 4, অলৌকিক কুকুরের ডাক সম্বন্ধে তিনি অনেক কিছুই জানেন। 5, পাহাড়ের ওপরের তিব্বতী ছেলেটাকে তিনি চেনেন। যে কোনো উদ্দেশ্যেই তাকে দরকার। মনে হয় ছেলেটার কাছে যে কুকুরটার মূর্তিটা আছে সেটাই তার প্রধান আকর্ষণ। কেন? তা ঠিক বলতে পারবো না, তবে আমি নিশ্চিত ওই কুকুরের ডাক শুধুই কোনো কুকুরের ডাক নয়। ওই ডাকের মধ্যে মিশে আছে অলৌকিক কোনো ভয়ঙ্কর কণ্ঠস্বর। পাদ্রী সাহেবও তা বোঝেন। আগেও তিনি ওই গর্জন শুনেছেন বলেই কাল রাত্রিরে যখন সবাই ঘর থেকে বেরিয়ে এলো তিনি কিন্তু বেরোননি। আজ সকালে তিনি ওই তিব্বতী ছেলেটার খোঁজেই পাহাড়ে উঠেছিলেন। আর এখানে দেরি করে লাভ নেই, বাংলোয় চল। এ শোন বিকু, তুই যদি আজই কলকাতায় ফিরে চলে যেতে চাস তো চলে যা, আমি কিন্তু থাকবো। কলকাতায় আমি ফিরছি না। ওই পাদ্রী সাহেবের ব্যাপারটা কি আমাকেও জানতে হবে। আমার মনে হয় এখানে বসে না গিয়ে বাংলোয় গিয়ে পাদ্রী সাহেবের সঙ্গে আলাপ জমানোটাই কাজের কাজ হবে। কিন্তু পোড়া কপাল, পাদ্রী সাহেবের ঘরের সামনে গিয়ে দেখা গেল দরজায় তালা ঝুলছে। এমন সময় ওদিকের অফিস ঘর থেকে সদাশিববাবু ডাকলেন। তপেন্দু বাবু, তপেন্দু অর্থাৎ টগা হাত তুলে সাড়া দিল। সকালে বেড়াইছিলেন? হ্যাঁ, পাহাড়ে উঠেছিলাম। তা কেমন লাগলো পাহাড় পূজা? হ্যাঁ, ভিড় দেখে পুজোর দিকে আর এগোইনি, এই এদিক ওদিক ঘুরলাম। তবে পাদ্রী সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল, আলাপ করা হয়নি অবশ্য। আপনাদের ব্যাপারে ভদ্রলোক কাল রাতেই জেনেছেন। কি করে জানলেন? হ্যাঁ, আসলে উনার এবার একটু বড় ঘর দরকার, এই বলি আপনাদের ঘরটা চাইছিলেন। তখনই আপনাদের কথা আমাকে বলতে হলো। আসলে বুড়ো মানুষ তো, কৌতূহলটা বেশি। তাই কজন এসেছেন, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, এই কতদিন থাকবেন, এইসব জিজ্ঞাসা করছিলেন। তা বলি আমি একটু আসছি। হ্যাঁ, আপনারা বসেন বসেন। তিনজন চুপচাপ বসে রইল। বিকু লক্ষ্য করছিল মহেন্দ্রকে। চায়ের ট্রে হাতে করেই ওদিকের বারান্দায় একজন গুন্ডা মতো লোকের সঙ্গে নিচু গলায় কথা বলছে। হ্যাঁ তো কিসের কথা? চুরি ডাকাতির ষড়যন্ত্র চলছে না তো? আর টগা তাকিয়েছিল ফার্নান্ডেজের ঘরের দিকে। সব জানালাগুলো বন্ধ, এমনকি ভেতর দিকের জানালাও। অবাক হলো টগা, এত সতর্কতা কিসের? খুব ইচ্ছে হলো ঘরটা চারপাশ একবার ঘুরে দেখে। সেই রকম মনে করেই উঠতে যাচ্ছিল, এমনই সময় সদাশিববাবু ঢুকলেন। পিছনে মহেন্দ্র সৎপথী। এরপর নিঃশব্দেই চা খাওয়া শেষ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভঙ্গ করল বিকু। টগা এক মনে কি এমন ভাবছে? তপেন্দু বাবু কাল রাতের সেই কুকুর ডাকের কথা ভুলতে পারছেন না বোধ হয়। ও যে ভোলার ব্যাপার নয় সদাশিববাবু। যদি আমি নিজে কানে না শুনতাম তাহলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। কিন্তু যাক সে কথা। আমি ভাবছিলাম মিস্টার ফার্নান্ডেজের কথা। আচ্ছা, উনি বড় ঘর চেয়েছিলেন কেন? মানুষ তো একা। তাই তো বলি, কথাটা তো আমিও ভেবে দেখি নাই। সদাশিববাবু, মাত্র এক রাত্রির কাটিয়েই এখানে আমি বুঝতে পেরেছি কিছু একটা রহস্যজনক আছেই। আর সেই রহস্যের সঙ্গেই প্রধানত জড়িয়ে আছে দুটো জিনিস। 1, কোনো পশুর অলৌকিক গর্জন, আর 2, প্রায় 80 বছরের ওই বুড়োর পাদ্রির অস্বাভাবিক ঘোরাঘুরি, দাপাদাপি। চুপ 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 চুপ, পাদ্রী সাহেব শুনতে পেলে এমন কাণ্ড বাঁধাবেন না। এই দুটো রহস্যভেদ না করে আমরা এখান থেকে নড়ছি না। আর সত্যিই যদি এই রহস্য ভেদ করতে হয় তাহলে সব থেকে আগে দরকার হবে আপনার সাহায্য। কেননা আপনি এখানে অনেক দিন ধরে আছেন, অনেক কিছুই জানেন।
অথচ আমাদের কাছে বলতে চাইছেন না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলায় আসবেন। তখন কাজ থাকে না, আমি যতটুকু জানি তা বলবো বটে। তবে মিস্টার ফার্নান্ডেজ সম্বন্ধে আমি বেশি কিছুই জানি না, তা আগেই বলে রাখলাম। আর একটা কথা, এখানে যিনি স্থানীয় পাদ্রী আছেন তার সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে একজন পাদ্রী আছেন বটে, তবে তার সঙ্গে বিশেষ আলাপ টালাপ নাই। আসলে আমি চার্চ ফার্চ খুব একটা যাই না, তো চার্চের কেউ বড় একটা এদিকে আসেনও না। তবু আলাপ করিয়ে দেবার চেষ্টা আমি করব। ওই যে লাঞ্চের ঘন্টা পড়ল। আপনাদের তো স্নান হয় নাই নাকি? তাড়াতাড়ি স্নানটা সেরে নিন, ডাইনিং হলে আসুন গিয়ে। হ্যাঁ, উঠবার সময় টগা বলল, কাল রাত্রে সেই কুকুরের ডাকটা পশ্চিমের ওই পাহাড়টার দিক থেকে আসছিল, তাই না? তাই তো মনে হয়েছিল। নিজেদের ঘরে ফিরে আসতে আসতে টগা আর একবার পাদ্রী সাহেবের ঘরের দিকে তাকালো। না, এখনো ফেরেননি তিনি। বিকু আর চপল শুয়ে পড়লেও টগা বেরিয়ে এলো। ঠিক কোথায় যাচ্ছে তা টগা জানে না, কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা জানে। তার দৃঢ় বিশ্বাস, পশ্চিম দিকে ওই যে পাহাড়টা গাছপালায় কালো হয়ে আছে, তারই কোনো গহ্বর থেকে কুকুরের সেই অস্বাভাবিক গর্জনটা শোনা গিয়েছিল। কিন্তু কেমন সেই জন্তু যা মাত্র একবারই ডাকে। কতজনে হয়তো 1 বছর 2 বছরে মাত্র একবারই ডাক শুনেছে, কিন্তু সে ডাক যে জীবন্ত কোনো প্রাণীর তাতে কোনো সন্দেহ নেই। টগার মাথার ভেতর কেমন সব গোলমাল হয়ে গেল। কিসের গর্জন ওটা? কুকুরের মতো, কিন্তু কুকুরের গর্জন কি অত ভয়ঙ্কর হয়? যদি মেনেও নেওয়া যায় ওটা কুকুরেরই ডাক, তাহলে কত বড় সেই কুকুর যার গর্জন পাহাড় টিলা কাঁপিয়ে এত দূর পর্যন্ত এসে পৌঁছয়। আচ্ছা, কুকুরের গর্জনের সঙ্গে কি অন্য কোনো প্রাণীরও স্বর মিশেছিল? অনেকটা যেন অতিপ্রাকৃত জগতের মানুষের মতো। আশ্চর্য, গত রাতে সেই ডাক শোনার পর থেকে সে যতটা ভাবছে, চপল, বিকু বা বাংলোর অন্য কেউ তার কিছুই ভাবছে না। কিন্তু ভয়ঙ্কর সেই ডাকের চেয়ে অদ্ভুত মানুষ ওই পাদ্রী সাহেবটি। কারোর সঙ্গে মিশতে চান না, সব সময় যেন কালো চশমা পরে নিজেকে লুকিয়ে রাখতে চান। শুধু তাই নয়, এই যে মানুষটা সকালে বেরিয়ে এই রাত্রিরও ফেরেননি, কি করলেন তিনি সারাদিন? কোথায় থাকলেন? এদিকেই পাহাড়ি জায়গায় এমন কোনো ঘরবাড়ি চোখে পড়ছে না যেখানে তিনি থাকবেন। তাহলে তার থাকবার একমাত্র জায়গা পুরুলিয়া কিংবা পুরুলিয়ার কাছাকাছি কোথাও। তাই যদি হয় তাহলে তিনি মরতে এত দূরে এই বাংলোয় থাকতে এলেন কেন? নিশ্চয়ই পাহাড় পুজো দেখা তার উদ্দেশ্য নয়। হঠাৎ টগার হুঁশ হলো, থমকে দাঁড়িয়ে পড়ল সে। পিছন ফিরে দেখল কোথায় কত দূরে তাদের বন বাংলোটা। দেখাই যাচ্ছে না। আপন মনে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়েছে টগা। মনে হচ্ছে ইচ্ছে করে আসেনি, কেউ যেন ঠেলে নিয়ে এসেছে তাকে। হঠাৎ টগার নজরে পড়ল অনেক দূরে একটা ভাঙা বাড়ির মতো কি যেন রয়েছে, আর তার গা বেয়ে সরু হয়ে বেরোচ্ছে ধোঁয়া। তার খুব ইচ্ছে করছিল আরো একটু জোরে হেঁটে ভাঙা বাড়িটা দেখে আসে। অন্তত তাতে বোঝা যাবে বাড়িটা সত্যিই নাকি তার চোখের ভুল। বাড়ি হলে কিসের বাড়ি? কিন্তু এই সন্ধ্যের মুখে অত দূরে যেতে সাহস হলো না টগার। ফিরতে হলো তাকে। একটা কথা মনে হতে লাগলো তার, এই পাথুরে রাজ্যে মানুষের থাকার আশ্রয় নেই। তাহলে আদিবাসীদের বাস কোন দিকে? সকালে সেই তিব্বতী ছেলেটাই বা কোন দিকে গেল? টগা আর একবার পিছন ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে দৃষ্টি নিশ্চল হয়ে গেল তার। অবাক কাণ্ড, দেখল বেশ কিছু দূরে টুপি মাথায়, কোট প্যান্ট পরা, কঞ্চির মতো সোজা একজন বৃদ্ধ টপাটপ পাথর টপকে গিয়ে আসছেন।
বুঝতে বাকি রইল না লোকটি কে, শুধু বুঝতে পারল না সারাদিন মানুষটা ছিলেন কোথায়। যাই হোক, শেষ পর্যন্ত টগা বনবাংলো এসে পৌঁছল। কোথায় ছিলি সারা দুপুর? বেড়াচ্ছিলাম। পাদ্রী সাহেব এখনো ফেরেননি তো? অনেকক্ষণ ফিরেছেন। সে কি, আমি তো দেখলাম তা ঘন্টাখানেকের ওপর হলো উনি এসেছেন। ঘন্টাখানেক আগে? অসম্ভব। তাহলে কাকে দেখলাম অনেক দূরে, কোট প্যান্ট পরা, টুপি মাথায়, এক একটা পাথর টপকে দিব্যি এগিয়ে আসছে? সে কি অন্য কেউ? টগা অধৈর্য হয়ে উঠেছে। সদাশিববাবুর কাছ থেকে কিছু জানতে চায়। বিশেষ করে আজ দুপুরে ওই জনশূন্য পাথুরে রাজ্যে গিয়ে দূর থেকে ভাঙা বাড়ি, বাড়ির পিছনে ধোঁয়া আর ওখানে পাদ্রী সাহেবকে দেখে তার সন্দেহ দৃঢ় হয়েছে যে ওখানে গভীর রহস্য কিছু আছে। আচ্ছা, যদি ভুল না দেখে থাকে তাহলে এই বুড়ো পাদ্রী সাহেবের পক্ষে কি করে সম্ভব হলো অত তাড়াতাড়ি বাংলোয় ফিরে আসা? এই যে অমানসিক ব্যাপার, সত্যি ফিরে এসেছে তো? ভাবতে ভাবতেই পাদ্রী সাহেবের ঘরের দিকে তাকাতেই দেখল কে একজন অন্ধকারে পাদ্রী সাহেবের ঘর থেকে চকিতে বেরিয়ে গেল। চিনতে দেরি হলো না, মহেন্দ্র শতপথী। আশ্চর্য, পাদ্রী সাহেবের ঘরে এই সময় মহেন্দ্র কি করছিল? টগাও যথাসম্ভব অন্ধকারে নিজেকে গোপন করে মহেন্দ্রর ঘরের দিকে গেল। মহেন্দ্র, বাবু, আপনি এখানে? কয়েকটা কথা জিজ্ঞাসা করব, ঠিক ঠিক উত্তর দিও। বলেন। পাদ্রী সাহেব কেমন লোক ঠিক করে বলো তো? ইয়ে, কি করে বলবো? কদিনই বা দেখছি বলেন। তুমি ভালো করেই ওকে জানো। একটু আগে ওর ঘরে কি কথা হচ্ছিল সত্যি করে বলো। বিশ্বাস করেন বাবু, আমি রাজি হইনি। কিসে রাজি হওনি? আগে ও পাদ্রী নয়, ও আস্ত শয়তান। আদিবাসীদের ঘর থেকে একটা ছোট ছেলেকে ধরে এনে দিতে বলেছিল, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আনতে বলেছিল, ওষুধের সঙ্গে 100 টাকা দিতেও চেয়েছিল। আমি কিন্তু রাজি হইনি। তাইতে খুব রেগে মারতে এসেছিল। আমি পাইলে এসেছি। ছেলে নিয়ে কি করবে? জানি না বাবু, তবে কি? ওই পাথর মহলে অনেক কিছুই তো ঘটে বলে শুনেছি। ওখানে নাকি একটা ভয়ঙ্কর দেবতা আছে, তেনার সঙ্গী। ওই যে রাতে জেনাদের নাম করতে নেই। তুমি ঠিক বলছো? জগন্নাথের নামে দিব্যি। তবে আপনি আজ দুপুরে ওই পাথর মহলের দিকে গিয়েছিলেন, তাই না বাবু? আর যাবেন না বাবু? কে বলেছে ওদিকে গিয়েছিলাম? সে আর নাইবা শুনলেন। বলি কি, আপনি এখন যান। পাদ্রী সাহেব যদি দেখে ফেলেন আপনার সঙ্গে কথা কইছি, তাইলে মেরে ফেলবে একেবারে। আপনার ওপর খুব রাগ ওর। কেন? আমি তার কি করেছি? তা আমি জানি না বাবু। মেরে ফেলাও তো সহজ নয়। তুমি একটা খবর আমাকে জানাতে চেষ্টা করো, কি আছে ওই পাথর মহলে, আর আদিবাসীদের ছেলেদের নিয়ে কি করতে চায় ওই পাদ্রী সাহেব। হ্যাঁ, জানবার চেষ্টা করব। আর আমি যা বললাম তা কাউকে বলবেন না বাবু। শোনেন না, আপনি না ওই ইঁদারার পাশ দিয়ে চলে যান বাবু, নইলে পাদ্রী সাহেব হয়তো দেখেই ফেলবেন। মহেন্দ্রর সঙ্গে কথা বলে বিভ্রান্ত হয়ে পড়ল টগা। মহেন্দ্র যা বলল তা কি সব সত্যি? কোন ভয়ঙ্কর দেবতা আছেন ওই পাথর মহলে? পাদ্রী সাহেবের সঙ্গে ওই জায়গার সম্পর্কই বা কি? কেনই বা তিনি আদিবাসী ছেলের খোঁজ করছেন? কি করবেন তাকে নিয়ে? এইসব ভাবতে ভাবতেই টগা ঢুকল সদাশিববাবুর অফিস ঘরে। সেখানে তখন চপল আর বিকু ছাড়া আর কেউ ছিল না। আরে কোথায় ছিলেন এতক্ষণ ভাই? হ্যাঁ, আরে আপনাদের সঙ্গে তো অ্যাপয়েন্টমেন্ট হয়েই আছে। পাদ্রী সাহেবের ঘরের কাছে ঘুরছিলাম, দেখা হলে আলাপ করতাম। আরে ওর ঘরের কাছে ঘুরছিলেন? আরে সর্বনাশ রে বাবা, সর্বনাশ। আরে দেখতে পেলে রক্ষা রাখবে নাই। কেন? আলাপ করা বুঝি পছন্দ করেন না? আরে মোটেই করেন না, মেজাজ তো খুব খারাপ। বুঝলেন না, একে ব্যাঙ্গালোরের পাদ্রী, তার উপর 2 পাইস আছে। আচ্ছা, আজ দুপুরে কি উনি বেরিয়েছিলেন? ও বাবা, হ্যাঁ, আরে বিরানোই তো ওর কাজ। ফিরলেন কখন? সেটা লক্ষ্য করি নাই। আচ্ছা, উনি বড় ঘর চাইছিলেন কেন?
জানি না, তবে মনে হয় কিছু রাখবেন বোধহয়, কারণ এই ছুতর মিস্ত্রির খোঁজ করছিলেন। তাহলে বোধহয় এবার এখানে বেশ কিছুদিন থাকবেন। এইবার আসল ব্যাপারটা সম্বন্ধে জিজ্ঞাসা করি। কালকে রাত্রিরে সেই অদ্ভুত গর্জনটা কিছুতেই ভুলতে পারছি না। আচ্ছা, শব্দটা ঠিক কোন দিক থেকে আসে বলে মনে হয়? আরে এ প্রশ্ন তো আপনি আগেও করিয়েছেন, উত্তরও তো দিয়েছি রে বাবা। আবার বলছি শোনেন, আন্দাজ করি ওই পশ্চিম দিকে যে ঢিলা পাহাড়গুলো আছে ওই দিক থেকেই আসছে। ওটা কি ব্যাপার খোঁজ খবর করতে ইচ্ছে করে না? হাজার হোক, বিজ্ঞানের যুগে তো আমরা বাস করছি। আরে না মশাই, অত কৌতূহল আমার নাই। আমি শুধু কেন, কাছে পিঠে এই যে অনেকেই বংশানুক্রমে এখানে বাস করেন, তারা কেউ কেউ এই রহস্যভেদ করতে গেছেন আজ পর্যন্ত? আরে ও মশাই, রহস্যই থাক না, হ্যাঁ, ও নিয়ে মাথা ঘামায় লাভটা কি? আমারও তাই মত। এই দেখুন না, টগা আজ দুপুরে ওইদিকে গিয়েছিল। হ্যাঁ, বলেন কি? ওর কথা বাদ দিন। আচ্ছা, এখানে তো বেশিরভাগই আদিবাসী, তারা ওই গর্জনটাকে কিভাবে নেয়? তারা তারা মনে প্রাণে বিশ্বাস করে যে ওই শব্দটা অশুভ, কোনো ক্রুদ্ধ দেবতার গর্জন ওঠো, আর সেই দেবতা থাকেন ওই দিকের পাহাড়টাতে। তারা মনে করে ওই গর্জনের পরিণতি একদিন মারাত্মক হয়ে উঠবে এইখানকার এই মানুষদের জীবনটাতে। ওই যে রাতে গর্জন শোনা যায়, সেই রাতের পরের দিনই ওরা সকলে মিলে যায় ওই দেবতার উদ্দেশ্যে মুরগি বলি দেয়, তারপরে কৃপা ভিক্ষা করে। এই পর্যন্ত বলে সদাশিববাবু থামলেন। তারপর বেল বাজিয়ে মহেন্দ্রকে ডাক পাঠালেন। মহেন্দ্র এসে দাঁড়ালো। তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল টগা। হঠাৎ কিসের ভয়ে তার মুখের সমস্ত রক্ত নিঃশেষ হয়ে গিয়েছে যেন। সদাশিববাবু অত লক্ষ্য করলেন না। তিনি 4 কাপ চায়ের অর্ডার করে দিলেন। এখানে পাথর মহল কোন জায়গাটাকে বলে? বলি, এই নামটা শুনলেন কোথা থেকে? মহেন্দ্র যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল যেন। করুণ চোখে টগার দিকে তাকালো একবার। আজই দুপুরে বেরিয়েছিলাম ওইদিকে, বেশ লাগছিল। একজন আদিবাসীকে জিজ্ঞেস করে জানলাম ওই জায়গাটাকেই পাথরমহল বলে। কিছুটা যেন নিশ্চিন্ত হলো মহেন্দ্র। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। উত্তর পেয়েছি বটে, কিন্তু খটকা আছে। মহল কথাটাই গোল বাঁধাচ্ছে। আমরা নবাবী আমলে অনেকবার মহল কথাটা পেয়েছি, তাতে নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝায়। এই যেমন তাজমহল, শীষমহল, রংমহল। তাই আমার ধারণা পাথরমহল বলতেও কোনো অঞ্চল নয়, নির্দিষ্ট জায়গাকে বোঝায়। আমার কৌতূহল সেই বিশেষ জায়গাটা কোথায়, কি ছিল সেখানে, আর এর উত্তর একমাত্র আপনিই দিতে পারেন। এখান থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওই পাহাড়ের কোলে অনেকখানি জায়গা জুড়ে বড় বড় কয়েকটা বাড়ির চিহ্ন পড়ে আছে। বাড়িগুলার যে অংশগুলা এখনো দাঁড়ায় আছে, সেগুলা দেখলে নাকি মনে হয় যে আগাগুড়া পাথরের তৈরি। কেউ বলে ওগুলা হচ্ছে ওই বাঘমুন্ডির রাজা ঠাকুর বয়ান সিংহের কাছাড়ি বাড়ি। কেউ বলে নীলকর সাহেবদের ঘাঁটিও বটে। নীলকর? সেই পাথরমহলে এখন কেউ থাকে? যদি কেউ থাকে, তাহলে তারা সাহেবদের হাতে খুন হওয়া ওই হতভাগ্য চাষিদের আত্মা। ঠিক সেই মুহূর্তেই যে লম্বা শীর্ণ বৃদ্ধ প্যান্ট শার্ট পরা মূর্তিটি উত্তেজিতভাবে দরজার সামনে এসে দাঁড়ালো, বুঝতে বাকি রইল না তিনি ব্যাঙ্গালোরের পাদ্রী সাহেব। রাতের বেলাতেও তার চোখে কালো চশমা। মিস্টার ম্যানেজার, অনুগ্রহ করে আমার রাতের খাবারটা ঘরে পৌঁছে দিতে বলবেন। অনেক রাত হয়েছে। সে কি বলি, মহেন্দ্র এখন আপনার খাবার দেয় নাই? ও এখন আমাকে অবজ্ঞা করে। মহেন্দ্র তখনই ঘর থেকে বেরিয়ে গেল। পাদ্রী সাহেব শুধু একবার টগাদের দিকে দেখে নিলেন। কালো চশমার মধ্যে দিয়েই তার ক্রুদ্ধ দৃষ্টি আগুনের মতো জ্বলে উঠল যেন। ভোরবেলায় উঠে টগা কোথায় বেড়াতে গিয়েছিল, ফিরে এসে শুনল এখানকার পাদ্রী সাহেব নাকি অপেক্ষা করছেন তার জন্য। তিনি অবশ্য এসেছিলেন ব্যাঙ্গালোরের পাদ্রীর সঙ্গে দেখা করতে।
কিন্তু তিনি পাত্তাও দেননি। টগা তখনই ছুটল সদাশিববাবুর অফিস ঘরে। সাদাসিধে সরল মানুষটি, বৃদ্ধ হয়েছেন, মুখে শুভ্র দাড়ির সঙ্গে শুভ্র হাসি। দেখলেই অদ্ভুত একটা শ্রদ্ধা জন্মায়। নাম বিনয় মজুমদার। সুদূর বেঙ্গালোর থেকে একজন অবাঙালি পাদ্রী এসেছেন অখ্যাত অল্প পরিচিত এই মাঠাবুরু অঞ্চলে। একজন পাদ্রী হয়ে সুদূর বেঙ্গালোর থেকে এত দূর এলেন বার তিনেক, তবু কোনোবারই স্থানীয় চার্চে গেলেন না, এখানকার খ্রিস্টানদের সঙ্গে আলাপ করলেন না, এমনকি চার্চটিও দেখলেন না। এই ক্ষোভ এঁদের সবার মনে থাকলেও খুব ইচ্ছে ছিল এবার তাকে এখানকার খ্রিস্টান সমাজ থেকে সংবর্ধনা দেবে। কিন্তু কি আশ্চর্য, ভদ্রলোক নিজে পাদ্রী হয়েও আর একজন পাদ্রীর সঙ্গে দেখা পর্যন্ত করেননি। বিনয় মজুমদার এর জন্যে মনে মনে দুঃখ পেলেও টগার কাছে তার জন্য ক্ষোভ প্রকাশ করলেন না। উল্টে বললেন, না, দোষ তো আমারই। আগে থেকে না জানিয়ে এলে এই সমস্ত ব্যস্ত ভিআইপি মানুষের কি দেখা পাওয়া যায়? যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে টগার সঙ্গে আলাপ করে বেশ খুশি হলেন তিনি। এমনকি চার্চে তার কোয়ার্টারে যাওয়ার জন্য নেমন্তন্ন পর্যন্ত করলেন। আমি আজই বিকেলে যাব। আপনার মতো অভিজ্ঞ মানুষের সঙ্গ পেলে এখানকার বিষয়ে অনেক কিছুই জানতে পারি। এখানে এমন কি ইতিহাস আছে যা বলে আপনার মতো কলকাতার একজন আধুনিক ছেলের কৌতূহল নিবারণ করব? ঠিক আছে, আপনি আসুন তো। তবে বিকেলে যদি আসেন অবশ্যই সঙ্গে টর্চ নেবেন। অন্ধকার হয়ে গেলে পথঘাট নানান কারণে বিপজ্জনক হয়ে ওঠে। বিনয়বাবু চলে গেলেন। বিকেল হতে না হতেই টগা বিনয়বাবুর কোয়ার্টারে চলে এলো। খুব একটা দূরে নয়, খুঁজতেও বিশেষ অসুবিধে হয়নি। এখানে সবাই তাঁকে পাদ্রী বাবা বলে চেনে, খুব শ্রদ্ধা ভক্তি করে। কথা বলতে বলতেই 4 স্যান্ডউইচ এসে গেল। বলুন, কি জানতে চান বলুন। সেদিন রাত্রিরে এক ধরনের ভয়ঙ্কর কুকুরের ডাক শুনেছিলেন তো? আপনি কি সারমেয় রাজের কথা জিজ্ঞাসা করছেন? দেখুন, অ্যাংরি হাউন্ড কি সারমেয়রাজ তার কিছুই জানি না, শুধু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন? অ্যাংরি হাউন্ড? এই নামটা আবার কোথায় পেলেন? ব্যাঙ্গালোরের পাদ্রী সাহেব মিস্টার ফার্নান্ডেজ কথায় কথায় বলে ফেলেছিলেন। অ্যাংরি হাউন্ড বলতে কি বোঝাতে চেয়েছিলেন তা জানি না, তবে আন্দাজ করেছিলাম কুকুরের গর্জন প্রসঙ্গেই কথাটা বলেছিলেন, আর বলেছিলেন ওই একবারই। না, ওই রকম নাম আমি শুনিনি। আমি কেন, আমরা কেউই শুনিনি। হতে পারে অন্য জায়গায় ওই নামটাই প্রচলিত। আচ্ছা, কার নাম, কি বৃত্তান্ত একটু খুলে বলবেন? হ্যাঁ, সেই অদ্ভুত গর্জন আমিও শুনেছি। অনেক দিন পর পর 2-1 বার শোনা যায়। এখানকার সাধারণ লোক বলে ওটা ক্রুদ্ধ দেবতার গর্জন, বলি চাইছেন। ওই হুঙ্কার শুনলে সে বছর কিছু না কিছু ক্ষতি হবেই। কিন্তু মজা এই, তেমন কোনো ক্ষতি এতকালের মধ্যে হয়নি। আর সেই ক্রুদ্ধ দেবতাটি কে জানেন? ভয়ঙ্কর একটি শিকারী কুকুর, যাকে মিস্টার ফার্নান্ডেজ বলেছিলেন অ্যাংরি হাউন্ড, আর আপনি বললেন সারমেয়রাজ, অর্থাৎ কুকুরের রাজা। রাইট। সত্যি জীবন্ত কোনো কুকুর আছে নাকি? থাকলে তার কাজ কি, ঠিকানাই বাকি? দাঁড়ান দাঁড়ান ভাই, অত ব্যস্ত হবেন না। আপনি যখন আমার কাছে জানতে এসেছেন, তখন যতটুকু জানি তাই বলছি। এখানে আসার ঢের আগে আমার যৌবনকালে কলকাতার একটা পুরনো বইয়ের দোকানে একটা অতি পুরনো ইংরেজি বই পেয়েছিলাম। বইটার নাম দ্য গড অ্যান্ড গডেস অব দ্য আনসিভিলাইজড ক্লাস, অর্থাৎ অসভ্য জাতির দেবদেবীরা। এই বইটার মধ্যে একটা অধ্যায় ছিল ঘোস্ট ইন দ্য গাইজ অব ডগ, অর্থাৎ কুকুররূপী ভূত। আমাদের দেশে এবং বিদেশে ভয়ঙ্কর সব ভূতের গল্পে কালো বিড়ালের একটা বিশেষ ভূমিকা দেখা গেছে। কিন্তু
কুকুর ভূতের কথা কখনো শুনিনি, তা ওই বইতে প্রথম পড়লাম। এই কুকুর ভূতদের কোথায় দেখা মেলে? বিশেষ করে ছোটখাটো পাহাড়ের রেঞ্জ যেখানে আছে সেখানেই এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, আর তা ভারতের যে কোনো জায়গায় হতে পারে। সেই জন্যই বোধহয় মিস্টার ফার্নান্ডেজ তার জ্ঞান মতো বলেছিলেন অ্যাংরি হাউন্ড, আর আমাদের এখানে তার পরিচয় সারমেয় রাজ। কিন্তু এই কুকুর দেবতা বা কুকুর ভূতের ক্রিয়াকলাপ কি? শুধুই কিংবদন্তির মধ্যে বেঁচে আছে, নাকি কুকুরের চেহারা নিয়েই থাকে? কারাই বা তার পুজো করে? কিভাবে করে? সে গর্জনটাই বা কিসের? দেখুন তপেন্দুবাবু, খোলাখুলি বলি, এখানকার বেশিরভাগ মানুষ সংস্কারাচ্ছন্ন। তাদের বিশ্বাস এখান থেকে মাইল 3 পশ্চিমে যে পাহাড়ের রেঞ্জ দেখা যায় সেখানে রহস্যময় ভয়ঙ্কর কিছু ব্যাপার আছে বহুকাল থেকে। সেটা যে ঠিক কি তা আমি বলতে পারবো না। বাস্তবে কোনো কুকুরের অস্তিত্ব আছে কিনা তাও আমি জানি না। আবার এও ভাবি, যদি কুকুর নাই থাকে তাহলে সারমেয় রাজ নামটা প্রচার হলো কেন? গর্জনটাই বা কিসের? সবই অনুমান, কারণ আমি কখনো সেখানে যাইনি, যাবার ইচ্ছেও নেই। আচ্ছা, একটু আগে আপনি বললেন এই ভূতটি কিংবা দেবতাটি মাঝে মাঝে বলি চান, এটা আপনি বিশ্বাস করেন? দেখুন, আমার বিশ্বাস অবিশ্বাসের কথা থাক, বইয়ে পড়েছিলাম এরাও মাঝে মাঝে ক্ষুধিত হন, ক্ষুধিত হলেই গর্জন করেন। সে সময় যদি কেউ শিশু মাংস দিতে পারে তার ওপর তিনি খুশি হন, তাকে সর্বশক্তিমান করে দেন। শুনে টগা স্তম্ভিত হয়ে গেল। মনে মনে ভাবল, এই জন্যেই বুঝি ফার্নান্ডেজের আদিবাসীদের একটা ছেলের প্রয়োজন পড়েছিল। আপনার আর কিছু প্রশ্ন আছে? আপনার মতো জ্ঞানী মানুষের কাছে বসে থেকে আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে, কিন্তু আপনার সময়ের দাম আছে। তবু জিজ্ঞেস করি, আজ না হয় আপনার বয়স হয়েছে, কিন্তু অল্প বয়সে কখনো ব্যাপারটা সচক্ষে দেখে আসতে ইচ্ছে করেনি? না। কেন? দেখুন তপেন্দুবাবু, মানুষ যতই অহংকার করুক, তার জ্ঞানের পুঁজি কিন্তু খুব অল্প। এই পৃথিবীতে কত না জানা রহস্য লুকিয়ে আছে, তার কতটুকু মানুষ সমাধান করতে পেরেছে? আর সব রহস্য জেনে ফেলেই বা লাভ কি? জানাটাও কি খুব সহজসাধ্য? মোটেই না। হিমালয়ের এক একটা শৃঙ্গ আবিষ্কার করা যায়, কিন্তু হিমালয়ের বিশাল দেহে গভীর জঙ্গলে এখনো কত রকম হিংস্র নিরীহ প্রাণী লুকিয়ে আছে, তা কি সব আবিষ্কৃত হয়েছে বলে মনে করেন? না, হয়নি। তাতে মানুষের কোনো ক্ষতিও হয়নি। পশ্চিম পাহাড় অঞ্চলে এখনো বিরাট বিরাট বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে বলে শুনেছি। ওখানে নাকি একসময় ওই অত্যাচারী নীলকর সাহেবেরা সব ছিল। অকথ্য অত্যাচার করেছে এরা গরিব দুর্বল চাষিদের ওপর। অনেক চাষিকে মরতে হয়েছে। কেউ কেউ বলে তাদের আত্মা এখনো প্রতিশোধ নেবার জন্য ঘুরে বেড়ায় ওই সব অঞ্চলে। আবার টম সাহেবের কথাও শুনেছি, তার নাকি একটা বিরাট হাউন্ড বা শিকারী কুকুর ছিল। চাষিদের পিছনে ওই হাউন্ডটাকে লেলিয়ে দিত। হাউন্ডটা তাদের দাঁতে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত। তারপর একদিন হলো কি জানেন? ওই নীল চাষিরা হই হই করে গিয়ে হাউন্ডটার খাঁচায় আগুন ধরিয়ে দেয়।
সেদিন টম সাহেব গুলি করে অনেক নীল চাষিকে মেরেছিল, কিন্তু আগুনের হাত থেকে টমও বাঁচেনি, তার শয়তান কুকুরটাও না। বইয়ে লেখা না থাকলেও এখানকার অনেকেই বিশ্বাস করে সেই হাউন্ডটার প্রেতাত্মা নাকি এখনো পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় মানুষের রক্তপানের নেশায়। এসব আমি যেমন বিশ্বাস করি না, তেমনি অবিশ্বাস করার সাধ্য আমার নেই তপেন্দু বাবু। তাই ভাবি কিছু কিছু রহস্য না হয় অমীমাংসিতই থাক, ক্ষতি কি? যদিও মিস্টার ফার্নান্ডেজের সঙ্গে আপনার দেখা হয়নি, তবু তার সম্বন্ধে আপনার ধারণা কীরকম? দেখুন, তিনি আমার সঙ্গে দেখা করেননি সেটা ওর মতো লোকের পক্ষে কিছু অস্বাভাবিক নয়। ভদ্রলোকটির নামেই একজন পাদ্রী, আসলে একজন বিপজ্জনক মানুষ। আপনি আমার ছেলের মতো, তাই আপনাকে পরামর্শ দিচ্ছি যতটা সম্ভব ওকে এড়িয়ে চলবেন। হ্যাঁ, এখানে উনি মাঝে মাঝে যে আসেন সেটা যে কতটা অসৎ উদ্দেশ্যে তা আপনি ভাবতেও পারবেন না। আপনি তার সঙ্গে একটা কথাও না বলে তাকে জানলেন কি করে? বিনয়বাবু ভেতরে চলে গেলেন। একটু পরে ফিরলেন একটা খাম হাতে নিয়ে। ব্যাঙ্গালোরের চার্চ থেকে এই টেলিগ্রামটা আমার নামে এসেছিল। পড়ে দেখলেই বুঝতে পারবেন কেন তার সঙ্গে গায়ে পড়ে আলাপ করতে গিয়েছিলাম। পড়ে ফেলল টগা। তারপর টেলিগ্রামটা ফেরত দিয়ে বলল, এখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। পাদ্রী বাবার কাছ থেকে ফিরে এসে খুব অন্যমনস্ক হয়ে রইল টগা। অনেক রকম চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল। দেখল সদাশিববাবুর কথার সঙ্গে বিনয়বাবুর কথার অনেক মিল। তবে বৃদ্ধ বিনয়বাবু এই অঞ্চলের রহস্য নিয়ে অনেক কিছু পড়াশুনো করেছেন, তবু তিনিও পরিষ্কার বলতে পারলেন না সারমেয়রাজ বলে বাস্তবে কিছু আছে নাকি ওটা ওই টম সাহেবের শিকারী কুকুরের প্রেতাত্মা, নাকি কুকুরের গর্জনটা প্রাকৃতিক একটা হঠাৎ শব্দ মাত্র। আসলে রহস্য নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। তিনি চান রহস্যটা রহস্যই থাক। বাস্তবে কুকুর দেবতা বা কুকুর ভূত থাক বা না থাক, পুরনো ইংরেজি বই পড়ে জেনেছেন এই সারমেয়টি মাঝে মাঝে শিশু রক্তের জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে, আর তখনই শোনা যায় তার গর্জন। বিনয়বাবুর এই কথার সঙ্গে অদ্ভুত মিল পাওয়া গেল বন বাংলোর মহেন্দ্র শতপথীর কথার। পাদ্রী ফার্নান্ডেজ নাকি আদিবাসীদের একটা ছোট ছেলে জোগাড় করে দিতে বলেছিল। ফার্নান্ডেজ সাহেব যে সেই নীলকুঠিতে অন্তত একবার গিয়েছিলেন, টগা তার প্রমাণ পেয়েছে। কাজেই সেই রাত্রে সেই ভয়ঙ্কর গর্জন শোনার পর অ্যাংরি হাউন্ড বা সারমেয়রাজের কাছে বলি দেবার জন্যই যে ফার্নান্ডেজ সাহেব আদিবাসী শিশুর খোঁজ করছিলেন, তাতে আর তার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু এসব তথ্য ছাড়াও বিনয়বাবু তাকে যে টেলিগ্রামটি দেখিয়েছিলেন সেটা পড়ে টগা স্তম্ভিত হয়ে গিয়েছিল। কি উদ্দেশ্যে তার এখানে আসা সে বিষয়ে ইঙ্গিত, আর সেই সঙ্গে ফার্নান্ডেজের ওপর তীক্ষ্ণ নজর রাখার জন্য অনুরোধ করেছিলেন ব্যাঙ্গালোরের চার্চের কর্তৃপক্ষ। আর এই জন্যেই বিনয়বাবুর মতো একজন বৃদ্ধ পাদ্রী নিজে এসেছিলেন আলাপ করতে। ভাবতে লাগলো টগা, এর মধ্যে টগাদের কি কোনো কর্তব্য আছে? না, কখনোই না। তবে টগার একান্ত ইচ্ছে আর কেউ সঙ্গে থাক বা না থাক, সে একবার ওই নীলকুঠির বাড়িতে যাবেই। সচক্ষে সে একবার দেখে আসতে চায়, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। চিন্তাভাবনায় টগার ভালো করে ঘুম হচ্ছিল না। হঠাৎ নিস্তব্ধ রাতে তার মনে হলো কোনো ঘরের দরজা খুব সাবধানে খোলা হলো যেন। তারপর ফের দরজা বন্ধ করার আওয়াজ, তারপর অতি ধীর চাপা পদশব্দ। পরক্ষণে সব চুপচাপ। একটু পরে দূরে কোনো দরজায় ঠক ঠক শব্দ হলো। কেউ যেন সাবধানে দরজা খুলতে বলছে।
টগার মস্তিষ্কে একটা বিদ্যুৎ চমকে উঠল। উঠে বসল সে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। ঠিক তখনই বাংলো বাড়ির ইঁদারার পিছন থেকে ভেসে এলো মৃত্যু যাতনায় কাতর মর্মভেদী এক আর্তনাদ। মুহূর্তে খিল খুলে বাইরে বেরিয়ে এলো টগা। বারান্দা অন্ধকার, সুইচটা কোথায় খেয়াল হলো না তার। অন্ধকারে এগিয়ে গেল ইঁদারা লক্ষ্য করে। ততক্ষণে ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। ত্রস্ত ভীত বোর্ডাররা বেরিয়ে এসেছে আগের দিনের মতো। ইদারার দিকে এগিয়ে গিয়ে দেখুন। কিন্তু কেউ আর ইঁদারার দিকে এগোতে সাহস করছে না। এই যে তপেন্দ্র বাবু, আরে আমি জানতাম যে আপনি সব থেকে আগে বেরায় আসবেন। বলি আর্তনাদ বলি তো মনে হলো, তা আপনার কি মনে হয়? আমারও তাই মনে হচ্ছে। কিন্তু থেমে গেল কেন? হয়তো সব শেষ হয়ে গেল। খুন? বলি কে খুন হলো? আমার ধারণায় ইদারার দিকে গেলেই দেখতে পাবেন। ব্যাস, কারো মুখে আর কোনো কথা নেই। তারপর একে একে প্রায় সকলেই যে যার ঘরের দিকে গা বাঁচিয়ে চলে গেল। রইল শুধু চপল আর বিকু। আসুন সদাশিব বাবু, দেখা যাক হতভাগ্যটা কি। বলি আজ্ঞা, আমার যে কিরকম নার্ভাস লাগছে। তা তো হবেনি। যদি সত্যিই খুন হয়ে থাকে তাহলে ম্যানেজার হিসেবে সব দায়িত্ব আপনার। ঘরের সামনেই পড়েছিল মহেন্দ্র শতপথী। রক্তে ভেসে যাচ্ছিল তার কণ্ঠনালী। মহেন্দ্রর প্রাণ কিন্তু এখনো আছে। এক্ষুনি ডাক্তার দেখিয়ে রক্ত বন্ধ করতে পারলে হয়তো বেঁচে যাবে। কিন্তু এত রাতে ডাক্তার কোথায় পাই বলেন তো তপেন্দ্র বাবু? হাসপাতাল তো কাছে খুব একটা নাই। এক্ষুনি একবার চার্চের কোয়ার্টারে বিনয়বাবুর কাছে খবর পাঠান। ওনার কাছে ফার্স্ট এড দেবার ব্যবস্থা আছে, দেখেছি। তিনি খবর পেলে কিছু একটা ব্যবস্থা করবেনই। সদাশিববাবু তখনই দুজন লোক পাঠিয়ে দিলেন। সবাইকে দেখলাম, মিস্টার ফার্নান্ডেজকে তত বেরোতে দেখলাম না। উনি হয়তো টের পান নাই, যা ঘুম উনার। চলুন দেখি। বলি আমি কিন্তু দরজা ঠেলতে পারবো না তপেন্দ্র বাবু। তার ঘুম ভাঙানো নিয়ে যে অশান্তি একবার হয়ে গেছে আগে। আপনাকে কিছুই করতে হবে না, যা করবার আমিই করব। শেষ পর্যন্ত কাউকেই আঁকাহাঁকি ডাকাডাকি করতে হলো না। টগা যেন জানতই, এমনভাবে বন্ধ দরজাটা একটু ঠেলল। সঙ্গে সঙ্গে খুলে গেল দরজাটা। মিস্টার ফার্নান্ডেজ, মিস্টার ফার্নান্ডেজ! কি ব্যাপার? এত রাতে উনি কোথায় গেলেন? গেছেন নিজের খুব পরিচিত জায়গায়। যাবার আগে সামান্য নিজের কাজ একটু সেরেই গেছে। চলুন, মহেন্দ্র কেমন আছে দেখি। আধ ঘন্টার মধ্যে ওই গভীর রাত্রেও বৃদ্ধ পাদ্রী বাবা নিজেই লোকজন, স্ট্রেচার, ওষুধপত্র নিয়ে হাজির হলেন। টর্চের আলো ফেলে মহেন্দ্রর গলার ক্ষতস্থান পরীক্ষা করে বললেন, তপেন্দ্রবাবু, লুক, আঘাতটা দেখে কি মনে হয়? পুঁটিতে দাঁতের কামড়? হ্যাঁ, এই হলো আপনাদের অ্যাংরি হাউন্ডের রাগের নমুনা। মিস্টার ফার্নান্ডেজ তো নিজেকে অ্যাংরি হাউন্ডের প্রতিনিধি মনে করেন। চমকে উঠল টগা। এও কি সম্ভব? মিস্টার ফার্নান্ডেজের মতো একজন বৃদ্ধ লোক। অন্যরা কিছু বুঝল না, মুখ চাওয়াচাই করতে লাগল। বিনয়বাবু প্রাথমিকভাবে ক্ষত থেকে রক্ত বন্ধ করার ব্যবস্থা করে মহেন্দ্রকে রাতের মতো চার্চে নিয়ে গেলেন। পাগল, শেষ পর্যন্ত প্রেতপুরীতে মরতে যাব? ততক্ষণ ঘুমোলে কাজ হবে। তাই ঘুমো। ঘুম তো দরকার। গতরাত্রে মহেন্দ্রর ওপর আক্রমণ, টুঁটিতে কামড় দিয়ে ফার্নান্ডেজের এই বৃদ্ধ বয়সেও পাঁচিল টপকে পাথরমহলের দিকে পলায়ন, পাদ্রী বাবার সেবা ইত্যাদি সব অপ্রত্যাশিত ঘটনায় রাতে কারো ভালো ঘুম হয়নি। তবু টগা আর চপল অদম্য কৌতূহলে আর অসাধারণ সাহস বুকে করে সকালবেলাতেই বেরিয়ে পড়ল সম্পূর্ণ অজানা অচেনা পাথরমহলের দিকে। পিছনের সূর্য ক্রমে মাথার উপরে উঠে এলো। পাথরের পর পাথর টপকে চলেছে দুজন, সঙ্গে কয়েক বোতল জল আর কিছু শুকনো খাবার। একসময় তারা এসে দেখল মরুভূমির যেমন চারিদিকে ধুধু বালি ছাড়া আর কিছুই নেই, এখানেও তেমনই। ছোট বড় পাথর ছাড়া আর কিছু নেই। তারপর আধ ঘন্টা এগোতেই চোখে পড়ল
দূরে কালো পাহাড়ের নিচে একটা লম্বা উঁচু পাঁচিল, আর তার ভেতরে একটা ভাঙা দোতলা বাড়ি। বাড়িটার দোতলার একদিকের বারান্দা ভেঙে ঝুলছে প্রায়। গোটা বাড়ি ঢাকা পড়ে আছে লতাপাতা আর আগাছায়। বাড়ির কাছে এসে যখন তারা পৌঁছল, তখন ওদের আনন্দের সীমা রইল না। এই জায়গাটা ঘিরেই গতকালের কত জল্পনা কল্পনা। কেউ বলে এটা ছিল রাজবাড়ি, কেউ বলে এটা অত্যাচারী নীলকর সাহেবদের আস্তানা। এখানেই নাকি থাকে কুকুর দেবতা বা কুকুর ভূত, ফার্নান্ডেজ যাকে বলেন অ্যাংরি হাউন্ড, পাদ্রী সাহেব বলেন শার্মীয় রাজ। যিনি হন না কেন, মাঝে মাঝে তিনি শিশু রক্তের তৃষ্ণায় হুঙ্কার ছাড়েন। সেই বুক কাঁপানোর ডাক শোনা যায় বন বাংলোয় বসেও, অথচ কেউ আসতে সাহস পায় না। বাড়ির ভিতরে ঢোকবার আগে ওরা প্রথমেই বাড়িটা ঘুরে দেখল। না, গোটা বাড়ি বলতে যা বোঝায় এখন আর তা নয়, খসে পড়া ইটের স্তূপ বলা যায়। বোঝা গেল একসময় বিরাট জায়গা জুড়ে ছিল দোতলা বাড়িটা। সামনে থেকে দেখলে মনে হয় পাথরের বাড়ি। ওপরে যে ঘরগুলো এখনও মোটামুটি ভালো অবস্থায় আছে, তার বড় বড় জানালাগুলোর কতকগুলো খোলা, কতকগুলো বন্ধ। ওরা ঘুরতে ঘুরতে বাড়ির পিছন দিকে এসে পড়ল। এদিকটা আরও পরিত্যক্ত, চোরকাটা ভর্তি জমি কবে যে এদিককার রকে ওঠা সিঁড়িটা পর্যন্ত গ্রাস করে ফেলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাড়ির এই পিছন দিকেও কয়েকটা ঘর আছে, সবগুলোরই জরাজীর্ণ অবস্থা। হঠাৎ তারই একটা ঘর থেকে একটা লোক বেরিয়ে এলো। বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছে লোকটা, মাথা ভর্তি জট পাকানো পাকা চুল, হাতে একটা লাঠি, গায়ে একটা ময়লা ফতুয়া। আর আশ্চর্য, পরনে ধুতি বা লুঙ্গি নয়, লোকটা পরে আছে সাহেবদের মতো একটা খাঁকি হাফ প্যান্ট। প্যান্টটা খুবই ঢিলে, দেখলে যেন মনে হয় অন্যের প্যান্ট পরে রয়েছে লোকটা। বুড়ো লাঠি ঠকঠক করতে করতে এগিয়ে এসে পরিষ্কার বাংলায় বলল, বাবুদের থেকে আসা হচ্ছে। আলাপ জমতে দেরি হলো না। তারা যে কলকাতা থেকে শুধু এই পাথর মহলটা দেখতে এসেছে সেটা শুনে বুড়ো ভারী খুশি হলো। কেননা এই জায়গা দেখতে দূর থেকে বড় কেউ একটা আসে না। বুড়োর নাম মুকুন্দ, পদবি জানা নেই। এই সংসারে আজ তার নিজের বলতে কেউ নেই, একাই থাকে এখানে। তার কাছ থেকেই জানা গেল একসময় বাড়িটা ছিল নীলকর সাহেবদের। তুমি তাদের দেখেছো? দেখিনি আবার। সাহেবদের মধ্যে জাত সাহেব ছিল টম সাহেব, তারই বাগানে কাজ করত মুকুন্দ। ঘাস মালি, ওর মতো গোলাপের তোড়া বাঁধতে আর কেউ পারত না। তা টম সাহেব তাকে ভারী পছন্দ করত। এত বড় অত্যাচার করত সাহেব নীল চাষিদের উপর। তারপর একদিন নীল চাষিরা খেপে উঠল, মারমুখো হয়ে আক্রমণ করলো কুঠি বাড়ি। টম সাহেব তার বাঘের মতো কুত্তাটাকে লেলিয়ে দিল তাদের দিকে। কুত্তাটা একের পর এক চাষির টুঁটি ছিঁড়তে লাগলো। ওরা তখন দিল এই বাড়িটায় আগুন ধরিয়ে। জ্যান্ত পুড়ে মরল টম সাহেব আর তার কুত্তাটা। এসব তো সেদিনের কথা। তারপর নীল চাষ উঠে গেল, সাহেবরা একে একে এলাকা ছেড়ে চলে গেল। নীলের জমিতে শুরু হলো আম জাম কাঁঠালের চাষ। তারপর কত বছর কাটলো, সেই সব বন বাগানও শেষ হয়ে গেল। তৈরি হলো চাষের জমি। সবই এ দুটো চোখে দেখলুম খোকা বাবুরা। কথা বলতে বলতে মুকুন্দ বাড়িটার পাশ দিয়ে হাঁটছিল। সেই জমি থেকে লাঙলের মুখে কত কঙ্কাল উঠল। কঙ্কাল? হ্যাঁ বাবুরা, চাষিদের জোর করে যখন নীল চাষ করাতে পারত না, তখন মেরে ওই সব জমির নিচে পুঁতে দিত সাহেবরা।
আমি যত্ন করে সেগুলো তুলে রেখেছি। তুলে রেখেছো? কোথায় রেখেছো? দেখবেন সব গুনে গুনে রাখা আছে। হয়তো কোনো দিন কাউকে হিসেব দিতে হবে। না না, দরকার নেই। তুমি বরঞ্চ অন্য যদি কিছু দেখাবার থাকে তো দেখাও। হ্যাঁ, দেখাবো বই কি। কেউ তো আসে না। আপনারা কত দূর থেকে এসেছেন। ওই যে ছাতলা ধরা ভাঙা একতলা মস্ত ঘরটা, ওটা ছিল নীলের গুদাম। আর ওই যে উঁচু মতো দেখছেন, ওটা ছিল নীলের চৌবাচ্চার চিমনি। দিন রাত গল গল করে ধোঁয়া বেরোতো, আর ওই ভাঙা চৌবাচ্চাতে নীল ভেজানো হতো। চৌবাচ্চার নিচের দিকে কিসের দাগ? ওখানে ছিল মোটা মোটা তামার পাত। তামার পাত? হ্যাঁ বাবুরা, সব গেছে। চুরি? না বাবু, একজন ভদ্রলোক, বুড়ো, যিশুর শিষ্য, আস্ত শয়তান, কবছর অন্তর কোত্থেকে এসে সে সব পাত খুলে নিয়ে যায়। শুধু তামার পাতই নয়, এই বাড়ির কোথায় কোন ঘরের মাটির নিচে সাহেবদের সোনা দানা থাকতো, ওই বুড়োটা তাও জানতো। নিয়ে গেছে সব। তোমরা বাধা দিতে পারোনি? আমি ছাড়া এ তল্লাটি আর কে আছে বাবু? তা একাই লড়তে গেছিলাম। বুড়োটা আমাকে অবাক করে দিয়ে আমার নাম ধরে ডেকে বললে, মুকুন্দ, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে টম সাহেবের নাতি। এই কুটি বাড়িতে যা আছে সব কিছুর দাবিদার এখন আমি। শুনে আমি হাত গুটিয়ে নিলাম, কিন্তু আমি জানি বাবুরা, ও মিথ্যে কথা বলছে। ও চোর, তার জন্যই ওকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো উপরে যাবেন, যান, সাবধানে যান। তুমি যাবে না? না বাবু, আমি সাহেবদের ভৃত্য ছিলাম, ওপরে যাওয়া আমার বারণ। তাহলে আমাদের বুঝিয়ে দেবে কে? বোঝবার কিছু নেই, শুধু দেখেই নেমে আসবেন। যে ঘরগুলো তালা দেওয়া, সেগুলোর দিকে তাকাবার দরকার নেই। এই, তুমি এখন কোথায় চললে? কোথায় আর যাব? এ বাড়ি ছেড়ে আমার কি আর যাবার উপায় আছে বাবুরা? এখানেই আছি। ভাঙাচোরা সিঁড়িতে ভয়ে ভয়ে পা রেখে ওরা দোতলায় উঠে এলো। আর দোতলায় উঠতেই দুজনকে চমকে দিয়ে দুলে উঠল গোটা বাড়িটা। তবে সেটা যে ভূমিকম্প নয়, তা দরজা জানালাগুলোর দিকে তাকাতেই বোঝা গেল। সেগুলো অনড় হয়ে দাঁড়িয়ে আছে। চপলের মুখ শুকিয়ে গেল। ভয়ে ভয়ে তাকালো টগার দিকে। টানা বারান্দা দিয়ে চলতে চলতে বলল, এটা কি রকম হলো? এটা কি ভূমিকম্প? না। তাহলে কিছু বলছিস না কেন? বলার কিছুই নেই। তার মানে? পুরনো বাড়ি মাঝে মাঝে এরকম কাঁপে। এদিক দিয়ে আয়। কেন? দেখছিস না চেয়ারগুলো? পরপর এত চেয়ার কেন? সাহেবরা এই বারান্দায় বসে পাহাড়ের শোভা দেখতো বোধহয়। সে তো কোন যুগের কথা। তা বলে আজও চেয়ার পাতা থাকবে? এই মুহূর্তেও তারা হয়তো চেয়ারে বসে দেখছে। এখন অবাক হয়ে আমাদের দেখছে, ভাবছে কি সাহস। ওরা আগের মতোই পা ছড়িয়ে বসে আছে চেয়ারে। তাই ধারে আসতে বললাম, পায়ে পা না লাগে। কি যে বলিস? ওরা এখনো চেয়ারে পা ছড়িয়ে বসে আছে? ভালো করে লক্ষ্য করে দেখ, সরু সরু হাড্ডিসার পায়ের ছায়া পড়েছে। দেখেছিস? না না, দাঁড়াসনি, এগিয়ে যেতে যেতে দেখ। ওরা এখনো চেয়ারে পা ছড়িয়ে বসে আছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বেশ, আর চোখে চেয়ারগুলো লক্ষ্য কর। পুরনো, উই ধরা, পায়া ভাঙা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। পুরনো চেয়ার এত পরিষ্কার থাকে কি করে? নিশ্চয়ই রোজ কেউ ঝাড়পোছ করে। কে করে? মুকুন্দ ছাড়া আর কোনো মানুষ দেখতে পেলি? তাছাড়া মুকুন্দ দোতলায় ওঠে না। খিরে, আমার হাত ধরছিস কেন? হাত যে তোর বরফের মতো ঠান্ডা। টগা, আমি ফিরে যাব।
একা যেতে পারবি না। তুইও চল। আমি সব দেখে যাব। তবে আমি নিচে চললাম। যেতে পারবি তো? চপল উত্তর দিতে পারল না। টলতে টলতে কোনো রকমে সিঁড়ির দিকে গেল বটে, কিন্তু সিঁড়ি খুঁজে পেল বলে মনে হলো না। চপল, চপল, এই মেরেছে, গেল কোথায়? টগা এদিক ওদিক খুঁজতে লাগলো। পাশ দিয়ে সরু সিঁড়ি কোথায় যেন চলে গিয়েছে। চপল ভুল করে ওই দিকে যায়নি তো? এই ভেবে টগা সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সিঁড়িটা এঁকে বেঁকে একটা বড় ঘর পর্যন্ত গিয়েছে। ফাটা দেওয়াল, কড়ি বর্গা ঝুলছে। জানালাগুলো যে কবে থেকে বন্ধ হয়ে আছে কেউ জানে না। এখানেও চপল নেই, কিন্তু অন্য কেউ আছে। হয়তো চাপা পায়ের শব্দ গিয়ে আসছে। চপল কি মজা করে ভয় দেখাচ্ছে নাকি? চট করে ঘুরে দাঁড়ালো টগা। না, কেউ নেই, কিন্তু কেউ তার পিছনে আছেই, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভয়ে টগার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। না না, পালাতে হবে, এ বড় মারাত্মক জায়গা। কিন্তু চপল যে নেই। চপল নিশ্চয়ই নিচে গিয়েছে, কিন্তু ও সিঁড়ি দিয়ে নামেনি। হয়তো ভুল করে অন্য কোনো পথ দিয়ে নেমে গিয়েছে। এগোতে লাগলো টগা। বিরাট ঘর, গোটা 2 ভাঙা ইজি চেয়ার, টানা পাখার কড়া কড়িকাঠের সঙ্গে এখনো লেগে রয়েছে। এখনো পর্যন্ত একটি পায়রাও চোখে পড়েনি। এত পুরনো বাড়ি হলেও দেওয়ালে মাকড়সার চিহ্ন মাত্র নেই। কিছুতেই টগা যেন ঘরটার শেষ প্রান্তে পৌঁছতে পারছে না, যেন শেষ নেই ঘরটার। অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত ঘরটা শেষ হলো, যেখানে শুরু হয়েছে আবার সরু সরু সিঁড়ি। টগা নামতে লাগলো সাবধানে। বড্ড অন্ধকার। মিনিট 3-4 নামার পর সিঁড়িটা যেন হঠাৎ ফুরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল টগা ভিজে মাটিতে। কিন্তু মাথাটা লাগলো ঠক করে জোরে শক্ত কোনো কিছুর সঙ্গে। সেটাকে শক্ত করে 2 হাতে ধরে কোনো ক্রমে উঠে দাঁড়ালো টগা। ঘুলঘুলি দিয়ে সরু এক ফালি রোদ এসে পড়ছিল জায়গাটায়। চমকে উঠল টগা। মানুষের মতো উঁচু পাথরের একটা বিরাট কুকুর 2 পায়ের উপর ভর দিয়ে মুখ উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, যেন এক্ষুনি হুঙ্কার ছাড়বে। আর তার মুখে লেগে রয়েছে রক্ত। মনে হচ্ছে হয় রক্ত পান করেছে, না হয় রক্ত বমি করেছে প্রাণীটা। আর চোখের মণি দুটো, ও দুটো কি পাথরের? টগার মনে হচ্ছিল যেন জ্বলছে চোখ দুটো। টগা পালাতে গেল, কিন্তু দাঁড়াতে পারল না। শেষে হামাগুড়ি দিয়ে সেই ঘুপচি ঘরের অন্য প্রান্ত দিয়ে নামতে লাগলো। অন্ধকার, স্যাঁতস্যাঁতে সিঁড়ি গড়িয়ে গড়িয়ে চলল টগা। এই মুহূর্তে চপলের কথা মনে এলো তার। তারপরেই হঠাৎ ধপ করে কোথায় যেন পড়ল, আর তখনই কানে এলো পাশেই কে যেন কাতরাচ্ছে। উফ, বাবা গো! চপল, পড়ে গেছি ওপর থেকে। এই লাগেনি তো? না, কিন্তু পিঠে কি বিজছে, উঠতে পারছি না। এখানে একটা বন্ধ দরজা আছে বলে মনে হচ্ছে, দেখি যদি খোলা যায়। টগা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। তারপর টানাটানি করে কোনো রকমে দরজাটা খুলল। খুলতেই এক ঝলক আলো এসে পড়ল ঘরটায়। সঙ্গে সঙ্গে চমকে উঠল সে। শিউরে উঠল চপল। পাটকাঠি যেমন গোছা করে সাজিয়ে রাখে, ঠিক তেমন করেই ঘরের এক কোণে গোছা করে বাঁধা রয়েছে নরকঙ্কাল। চপল ওপর থেকে পড়েছিল সেই কঙ্কালের ওপরই। অতি কষ্টে দুজনে বেরিয়ে এলো ঘর থেকে। এটা বাড়ির পিছনের দিকের বারান্দার একটা ঘর। এরই পাশাপাশি কোনো একটা ঘর থেকে বেরিয়ে এসেছিল মুকুন্দ, কিন্তু সেটা কোন ঘর খুঁজে পেল না ওরা। সব ঘরগুলোই বাইরে থেকে ওপর নিচে তালা বন্ধ, সব তালাই মরচে পড়া। দেখলেই বোঝা যায় বহুদিন খোলা হয়নি সেগুলো। আশ্চর্য, মুকুন্দ গেল কোথায়? মুকুন্দকে আর কি দরকার? তাড়াতাড়ি আমরা ফিরে যাই, চল। ওর সঙ্গে দেখা করে যাওয়া উচিত। তা উচিত, কিন্তু সে গেল কোথায়? আয়, এখানে ঘাসের ওপর বসে একটু অপেক্ষা করা যাক। বসে বিশ্রাম করতে করতে চপল জানালো কিভাবে অন্ধকারে কার পায়ের শব্দ টগার মনে করে সেই শব্দ অনুসরণ করে চলতে চলতে একটা গর্তের মধ্যে দিয়ে নিচে পড়ে গিয়েছিল। তারপর টগা শোনালো কিভাবে দর্শন পেয়েছিল সারমেয় রাজের, তবে জ্যান্ত সারমেয় নয়, পাথরের মূর্তি। হঠাৎ লক্ষ্য পড়ল বারান্দার জীর্ণ দড়িতে মেলা রয়েছে একটা খাকি হাফ প্যান্ট, একটা ময়লা ফতুয়া।
এসবই যে মুকুন্দের তাতে সন্দেহ নেই। এগুলোই তো একটু আগে পড়েছিল লোকটা। এসব খুলে রেখে সে গেল কোথায়? লাঠিটাও পড়ে আছে। টগা দেখল লাঠিটা বেশ যত্ন করে বারান্দার দেওয়ালে ঠেসানো, যেন কেউ এইমাত্র লাঠিটা বাইরের দেওয়ালে ঠেসিয়ে রেখে ভেতরে ঢুকেছে। দুজনে একবার মুখ চাওয়াচাওয়ি করল। বুঝতে বাকি রইল না কিছুই। তারপর কোনো দিকে না তাকিয়ে জোরে হাঁটতে লাগলো তারা। শেষ বিকেলে ওরা যখন পাদ্রী বাবার চার্চের কাছাকাছি এসে পড়ল, তখন দেখল জনাচারেক লোক একটা কফিন কাঁধে করে নিঃশব্দে প্রায় দৌড়চ্ছে। সঙ্গে কয়েকজন ছাড়া শবযাত্রীও নেই। তবে পাদ্রী বাবা বিনয়বাবু আছেন। অবশ্য তার তো না থাকলেই নয়, শেষ প্রেয়ারটা তাকেই তো করতে হবে। কিন্তু এদিকে কেন? নতুন বেরিয়াল ফিল্ডটা তো অন্যদিকে। হঠাৎ দেখা গেল সব যাত্রীদের পিছন থেকে বিকু হাত নেড়ে ডাকছে। আশ্চর্য, বিকু সব যাত্রীদের দলে কেন? না, শুধু বিকু নয়, বনবাংলোর আরও কেউ কেউ রয়েছে। সদাশিববাবু থমথমে মুখে ইশারায় ওদের ডাকলেন। কি ব্যাপার? মিস্টার ফার্নান্ডেজ। সে কি? কখন? রাতের বেলায় মহেন্দ্রর গলায় খেপা কুকুরের মতো কামড়ে দিয়ে পাঁচিল টপকে পালাচ্ছিলেন। তা পালাতে পারেন নাই, পড়িয়ে গিয়ে মারা যান। এটা ঠিক যে উনার মধ্যে অশেষ শক্তি সম্পন্ন অশুভ শক্তি ছিল, কিন্তু আরে বাবা, বয়স তো হয়েছিল। তাছাড়া পাপের পরিণতি এই রকমই হয়। ততক্ষণে ওরা সমাধিক্ষেত্রের কাছাকাছি এসে পড়েছে। যতই কাছাকাছি আসছে ততই যেন গতি বাড়ছে ওদের। এই তাড়া দেখে মনে হচ্ছে যেন সন্ধে হবার আগেই কফিনটাকে মাটির নিচে নামিয়ে পালিয়ে আসতে পারে। বলা তো যায় না, শয়তান যদি আবার জেগে ওঠে। কিন্তু পুরনো সমাধিতে কেন? এটা তো এখন ব্যবহার করা হয় না। সকালে ওর বডিটা পাওয়ার পর পাদ্রী বাবাকে খবর দেওয়া হয়। স্থানীয় খ্রিস্টানরা যারা আছে অনেকেই আসেন। সকলেই মিস্টার ফার্নান্ডেজের ওই ক্ষতবিক্ষত দেহ, বিশেষ করে ওই রক্তাক্ত ভয়ঙ্কর মুখটা দেখে ঘৃণায় একেবারে মুখ ফিরাই নেন। খেপা কুকুরের মতো ওই মহেন্দ্র টুটি কামড়ানো, আর সেই সঙ্গে কিছু কিছু ঘটনায় ইয়ারা মনে করে নেন যে ইনি কোনো পাদ্রী হতেই পারেন না, ইনি হচ্ছেন ছদ্মবেশী শয়তান। কাজেই মাটি দেওয়ার ব্যাপারে একজন পাদ্রীর উপযুক্ত সম্মান ইয়াকে দেওয়া যেতে পারে না। তখন তর্ক উঠে, ইয়ারা নিজেদের মধ্যে কথা বলে। তারপরে উনি একজন ওই যেহেতু খ্রিস্টান আর কি, তো উনাকে শেষ পর্যন্ত এই প্রাপ্য সম্মানটুকু দিতেই হবে, এটা ঠিক হয়। তা অন্যরাও রাজি হয় কথাতে, কিন্তু তারা বলেন যে ওই নতুন কবরখানায় ওকে সমাহিত করা যাবে না। তা সেই জন্যে উপযুক্ত জায়গা হচ্ছে সেই পুরনো পরিত্যক্ত নিষিদ্ধ কবরখানা। মরচে পড়া তালা ভেঙে লোহার গেট খুলে একরকম চুপি চুপি কফিন নিয়ে মাত্র জন কয়েক মানুষ সমাধি ক্ষেত্রটায় ঢুকল। মাটি কাটাই ছিল। বাকি কাজটুকু সেরে ফিরতে আধ ঘন্টার বেশি সময় লাগলো না। কোনো রকমে একটা ভয়ঙ্কর হিংস্র অশুভ আত্মার শেষ কাজটুকু সেরে এরা যখন বাইরে এসে দাঁড়ালো, তখন মাঠাবুরু পাহাড়ের পিছনে সূর্য ডুবে গিয়েছে। অন্ধকারে ঘন হয়ে আসছে চারদিক। শুনছিলেন মানবেন্দ্র পালের কাহিনী পাথর মহল। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। অন্যান্য চরিত্রে অমিত, রামিজ, প্রতিম, অনুপম, সরিত, সমীরণ, অদ্রিজ এবং আকাশ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে প্রতীক, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে শুভজিৎ, প্রচ্ছদ অঙ্কনে সুজয় এবং সমগ্র পরিচালনা আমি আকাশ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না।
গল্প ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমারকে চাইলে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। সাহিত্য সমারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।